দাঁড়াও। আমার বাবা মা সালাম করো। দাঁড়াও। একটা রিকশাওয়ালার মেয়ে হয়ে আমার পায়ে ধরে সালাম করার যোগ্যতা কি তোমার আছে? রাকিব, যেখান থেকে ওকে নিয়ে আসছিস সেখানে ফেলে দিয়ে আয়। মা ও রিক্সাওয়ালার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী। ও আমার সাথে এই বাড়িতেই থাকবে। রাকিব, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো? বাবা, বেয়াদবি মাফ করবেন। আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি। ওর নাম কাজল। আমি মাকে জানিয়েছিলাম, মাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, এবং তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটাও আমি বলেছিলাম যে ওর বাবা রিক্সা চালায়। মা রিক্সা চালকের কথা শুনে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, তাই আমি বাধ্য হয়েছি তাকে পালিয়ে বিয়ে করার জন্য। তোর মা রাজি ছিল না, কিন্তু সেটা আমাকে বলতে পারতি। আমি দেখতাম, আমি যাচাই করতাম, আমি খোঁজ খবর নিতাম। কোন ছোট লোকের ঘরের মেয়ে, না বড় লোকের ঘরের মেয়ে, না একটা রিক্সাওয়ালার মেয়ে, না একটা জুলার মেয়ে, সেটা আমি দেখতাম। আমাকে কেন বলিসনি? বাবা, আমি আপনাকে জানাতে পারিনি আপনার ভয়ে, কারণ আপনি আমার জন্য যেমন মেয়ে খুঁজছিলেন ওর সেরকম না। ওর বাবা খুবই সাধারণ একজন মানুষ। তার বাবা একজন রিক্সা চালক। ছি রাকিব, ছি। তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর আরো অবাক হচ্ছি তুই আমার সন্তান। এখনো সময় আছে, সিদ্ধান্ত নে। তুই এই মেয়েকে চাস না আমাদের চাস? মা, আমি তোমাদের একমাত্র সন্তান হয়ে বলছি, তোমাদের কাছে কোনটা বড়, তোমাদের অহংকার নাকি আমি? না পারছি এই ফকিন্নির মেয়ে সহ এ বাড়ি থেকে বের করে দিতে, না পারছি এই ফকিন্নির মেয়েকে নিয়ে এই ঘরে তুলতে। তোরা দাঁড়া, তোরা কোথায় থাকবি সেই ডিসিশন আমরা নেব। যা, আজকে থেকে তোরা রান্নাঘরে থাকবি। এই ঘরে তোদের ঢোকার যোগ্যতা নাই। চলো ভিতরে। তোমাকে আমি কতদিন বলেছি যে আমার একটা বন্ধুর মেয়ে আছে খুব সুন্দরী, ওই মেয়েকে আমাদের ছেলের বউ করে আনি। তুমি কি বললে? না, আমার ছেলে কোচি, এখন যদি আমার ছেলেকে বিয়ে করাই তাহলে ও বউ সামলাতে পারবে না। এখন এখন ঠেলা সামলাও, কোথা থেকে এক রিকশাওয়ালার মেয়ে ধরে এনেছে। আমি কি জানতাম আমার ছেলে এই কাজ করবে? আমার ছেলে যে পেকে গেছে, আমি তো ভাবতাম আমার ছেলে এখনো ছোট, সে বউ লালন পালন করতে পারবে না। সেই ছেলে যে এতখানি করে ফেলবে সেটা কল্পনাই করিনি। এখন কি করবে? এখন কি করবে? এখন আর কি করব, চিন্তা করছি ছেলেকে বিদেশ পাঠিয়ে দেব। কি? তুমি রাকিবকে বিদেশে পাঠাবে? এত ছোট ছেলেকে বিদেশে পাঠাবে? তাছাড়া ও কি রাজি হবে? কেন হবে না? মনে হচ্ছে আমার কথা শুনে তুমি আকাশ থেকে নিচে পড়লে। আমার ভাই আছে বিদেশ, ওকে বলো 2-3 দিনের ভিতরে যেভাবেই হোক ভিসা কমপ্লিট করবে, তারপর 7 দিনের ভিতরে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাবো। তুমি আমার ভাইকে ফোন দাও। তুমি আমার ভাইকে ফোন দাও। তোমার ভাইকে ফোন দেই আর তোমার ভাই আমার ছেলেকে বিদেশে নিয়ে যাক নাকি? তোমাকে দিতে বলেছি, তুমি দাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, দেখি ফোন দিয়ে শালা বাবু কি বলে। এই পৃথিবীতে একমাত্র হতভাগা স্বামী আমি, যে তার স্ত্রীকে একটা ভালো বাসর ঘর উপহার দিতে পারলো না। সব মেয়েদেরও তো স্বপ্ন থাকে, বাসর ঘরটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দ করে বিয়ে করবে। আমি এরকমই চেয়েছিলাম। কি করবো বলো? আব্বা আম্মা এরকম আচরণ করবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছি ওনারা সবকিছু মেনে নেবে। এমন কেন করবে? ওনার বাবা মা, আমাকে তো বিয়ে করতেই হবে না? ওনারা বিয়ে করালে উপরা তো আমিও করে আসছি। এরকম আচরণ করে মানুষ?
বাবা নামের কলঙ্ক। তোমার বাবা মা যেটা করেছে তাদের দিক দিয়ে তারা ঠিক কাজই করেছে, কারণ আমি তো তাদের পছন্দের কেউ না। তুমি তোমার বাবা মার অবাধ্য হয়ে পালিয়ে আমাকে বিয়ে করেছো। কোনো বাবা মাই চায় না তার ছেলে তাদের অবাধ্য হয়ে বিয়ে করুক। আর তাছাড়াও আমি গরিবের মেয়ে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আর তাছাড়াও তোমার বাবা মাকে দেখে আমার মনে হলো এখন তারা মেনে নিচ্ছে না, ভবিষ্যতে দেখো তারাই মেনে নেবে। রাকিব, আমার রুমে আয়, কথা আছে। মা তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও মানে? আমি তোকে আদেশ করছি যে তুই আমার রুমে আয়, আমাকে কথা বলতে হবে, তুই বলছিস আসছি মানে? এটা কোন ধরনের কথা? এখনই আয়। মা বললাম তো একটু পরে আসছি, তুমি যাও এখন। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে কোথায় অহংকার করবো তা না, আজকে আমার ঘৃণা হচ্ছে। তোকে আসতে বলছি, আয় আমার সাথে। কি ব্যাপার? ছেলেটা ঘুমাচ্ছিল, ছেলেটাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলে কি দরকার ছিল ছেলেটাকে আনার? আমি তোমাকে বলছি না বেশি কথা বলবা না? আমি যখন কথা বলবো তখন চুপ হয়ে থাকবা? এটা কি তোমার কানে যায় না? প্রত্যেকটা কথার ভিতরে তুমি কথা ঢুকাবা, এটা কিন্তু আমি একদম পছন্দ করি না। আর তোকেও বলি হারি দেই, আমি বারবার ডাকছি যে তোর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, কিন্তু তুই মা তুমি যা, আমি পরে আসতেছি। কেন বউ পাগল হয়ে গেছো? বাবা এখানে কিভাবে আমি বউ পাগল হলাম আমি বুঝতেছি না। আজকে আমি বিয়ে করেছি, আপনারা আমাকে যেখানে রাখছেন আমি সেখানেই গেছি। আমি আপনাদের কথার অবাধ্য হই নাই। আমি মাকে বললাম যে তুমি যাও, আমি আসতেছি। এখানে বেয়াদবির কি হইল? না, বেয়াদবির কিছু হয়নি। তুমি ভুলে গেছো যে তুমি আমার একমাত্র সন্তান, আর ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব মা বাবার উপরই থাকে। আমি চাই তুমি বিদেশ যাও, আর বিদেশ যেয়ে ভালো একটা জব করো, অন্তত নিজে প্রতিষ্ঠিত হও। এই বোর আঁচল ধরে থাকলে তোর প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি বিয়ে করলাম একদিন হয় নাই, আজকেই আমার বাসর রাত, আজকেই বিয়ে করেছি। আমি বউর আঁচল ধরে কখন রইলাম মা? মুখে মুখে তর্ক করবি না। আমি বলি নাই যে আমি যেটা বলবো সেটাই ডিসিশন? এবং তোর বিদেশ যাওয়ার ব্যাপারে আমি এবং তোর বাবা সব কমপ্লিট করেছি। এসব কথা তো কালকে বললেও চলতো, এই রাতেই যে বলতে হবে এমন কোনো কথা আছে? ছেলেটাকে ঘুমাতে দাও। আচ্ছা এক মিনিট, আমি না আব্বা আপনাদের কোনো কথা আমি বুঝতে পারতেছি না। আপনারা কেমনে কি করলেন? আমি বিদেশ যাব মানে আমি কিছু বুঝতেছি না মা। বুঝতেছিস না? তুই কি ছোট বাচ্চা? হ্যাঁ, কেন? আমি পড়াশোনা করেছি, আমি দেশেই তো কিছু করতে পারি। তুমি দেশে কিছুই করতে পারবা না। যে ফকিনীর বাচ্চাকে এই বাড়িতে এনেছো না, আর প্রথম দিনে যে অবস্থা দেখতেছি, তোমার দ্বারা ভবিষ্যৎ সম্ভব না। আর আমি চাই না আমার ছেলে এখানে থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করুক। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি বিদেশ যাবে, এবং সেখানে গিয়েই অন্তত 3-4টা বছর অন্তত কাটিয়ে আসো, তারপর দেশে যা খুশি করো, আমার তো কোনো আপত্তি নাই। আচ্ছা মা ঠিক আছে, আমি আপনাদের সব কথা মেনে নিচ্ছি। এখন আমি যাই, ও একা একা বসে আছে। যাবে মানে? আমার কথা তোমার ভালো লাগছে না? আমি এই যে কথাগুলো বলছি অহেতুক? আরে হলো তো, ছেলেটা তো রাজি হয়েছে বিদেশে যাবে, তো এখন ছেড়ে দাও, ছেলেটা যাক, ঘুমাক। বলছি না চুপ থাকতে? তোর ঘুম পাচ্ছে, এখানেই ঘুমা। ঠিক আছে, আমি এখানেই ঘুমাইতেছি। দেখি কতক্ষণ আমার পাহারা দিয়ে রাখতে পারো। এটা কোনো কথা হলো? ছেলের আজকে বাসর রাত আর ছেলেকে টেনে নিয়ে আসছে। তুমি আসলে পারো। শেফা, বাবা মার খেয়াল রেখো, কখনো তাদের অবাধ্য হয়েও না। যদি আমাকে বেশি মনে পড়ে আমাকে ফোন দিও। নিজের খেয়াল রেখো বাবা। আমি চাইবো আমাকে যেভাবে আপনারা দেখতেন নিজের সন্তানের মতো, কাজলকেও আপনাদের মেয়ের মতোই দেখবেন, ওকে মেয়ের মতোই আগলে রাখবেন। মা নিজের খেয়াল রাখবেন।
থাক 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 রাখি, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্টে তাড়াতাড়ি ঢুকতে হবে। হ্যাঁ বাবা, চলো আসুন। আচ্ছা। চলো। ভাইয়া জ্বালাইটা আরেকটু এদিকে নাও, আরেকটু এদিকে নাও। ওকে, ঠিক আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। খাইছো তুমি? হ্যাঁ, আমি খাইছি। আব্বা মা তারা কেমন আছে? ওনারা সবাই ভালো আছে। তুমি যে আমার কাছে তোমার মার কথা জিজ্ঞেস করো, তুমি তোমার মার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো না? আমার কাছে জিজ্ঞেস করো কেন? দূর বুকা, বাবা মার সাথে তো কথা বলি আমি, কিন্তু তোমার যে দায়িত্ব দিয়ে আসছি বাবা মার, তোমার কাছে খোঁজ খবর নিতে হবে না? আচ্ছা, ভালো কথা, মা কি তোমার সাথে খারাপ আচরণ করে? আরে না, মা আমার সাথে ঝগড়া করবো কেন? তুমি যাওয়ার পর থেকে মা আমার নিজের মেয়ের মতো করে রাখে, সব সময় আমার যত্ন করে। যাক আলহামদুলিল্লাহ, তোমার কাছে এটা শুনে খুব ভালো লাগতেছে। আব্বা আম্মা যে শেষ পর্যন্ত তোমাকে মাইনা নিছে, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। শোনো, একটা কাজ করবা, আব্বা আম্মার সবসময় খেয়াল রাখবা। তারা যখন যেটা চায় ওটা দিবা। আব্বা যদি ওযু করতে যায় তার পানিটা আগায় দিবা। নিজের খেয়াল রাখবা। আসতেছে আসতেছে তারা। আচ্ছা শোনো, আমার হাতে অনেক কাজ, এখন রাখি। নিজের খেয়াল রাখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আরে আমার নিয়ে তোমার কোনো টেনশন করতে হইব না, আমি ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করি। আর আব্বা আমারে আমি দেখা রাখবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখো। কিরে, বসে বসে ঝিমাবি আর স্বামীর কথা ভাববি, তাহলে সংসারে কাজকর্মগুলো কে করবে? এই যে আমি কলপারে থালা বাসন রেখে আসছি, এক বালতি কাপড় ভিজাইছি, এগুলো কে করবে শুনি? তোর বাপ এসে করবে? মা, সকাল থেকে তো সব কাম কাজ আমি করছি, কিন্তু এখন শরীরটা একটু ভালো লাগতেছে না, খুব কষ্ট হইতেছে মা। কাজ একটু পরে করবো না। ও, তুমি অসুস্থ? কিন্তু খাবারের সময় তো কম খাও না। এই যে তোকে আমি পান্তা ভাত দেই প্রতিদিন, তারপর তো থেকে ভালোই খাস। এই যে আমি তোকে খাবারের খোঁটা দেই, এই যে খাবারে এত কষ্ট দেই, সারাটা দিন বান্দির মতো তোরে খাটাই, তারপর তো এ বাড়ি থেকে যাস না। এই, এ বাড়ি থেকে চলে যেতে পারিস না? না হলে ফাঁসি নিয়ে মরতে পারিস না? ভালোই ভালোই কাজকর্মগুলো সার, তা না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বৌমা, ছেলেটাকে? ও, এটা এটা আমার খালাতো ভাই। ও, খালাতো ভাই। তা বৌমা, এই দিনের বেলা রাস্তার মধ্যে হাত ধরে আসতেছো? আসলে হয়েছে কি চাচা, আমার খালাতো ভাই তো এই জীবনে প্রথম আমাদের বাড়িতে আসছে, রাস্তাঘাট তেমন ভালোভাবে চিনে না, সেই জন্য হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বৌমা, ফারুক বাবাজির খবর কি? ওই যে বিদেশ গেল, খোঁজ খবর কি রাখে? টাকা পয়সা কি দেয়? কি যে বলেন চাচা, ও বিদেশে অনেক ভালো আছে, আর যা ইনকাম করে মাস শেষে যে টাকা বেতন পায়, সামান্য ওর খরচের টাকাটা রাইখা সব টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠায় দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শুনে খুব খুশি হইলাম। তা ফারুক কি বাংলাদেশে আসবে না নাকি? আসলে হয়েছে কি চাচা, ও কখনো বলে 2 বছর পরে আসবে, কখনো বলে 3 বছর পরে আসবে। না, আসুক, সমস্যা নাই, ও আরো 8-10 বছর থাইকা আসুক, আরো বেশি করে টাকা পয়সা ইনকাম করে আসুক। ও বিদেশে থাকলে আমার আবার কোনো সমস্যা হয় না। হুম 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 হুম,
আসলেই তোমার তো কোনো সমস্যা নাই, যত বেশি থাকবে তত টাকা বেশি কামাবে। আচ্ছা চাচা, খালাতো ভাই আসছে, বুঝিনি তো, একটু ভালো মন্দ রান্না বাড়া করে খাওয়াইতে হবে, যেহেতু প্রথম আসছে। তাহলে চাচা আমি এখন আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চলো। খালাতো ভাই, হাত ধরাধরি রান্না বান্না করে খাওয়াইতে হবে। কি ব্যাপার, এখনো ঘর মোছাই শেষ হলো না? বাকি কাজগুলো কখন করবা? আম্মা, সকাল থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একা করছি, সব কাজই শেষ, শুধু ঘরটা মোছা বাকি ছিল। আর ওই হালকা পাতলা কাজ আছে, ওইটা আমি করে নিব না। ও, কাজগুলো তোমার হালকা পাতলা মনে হয়, কাজ করতে তোমার কষ্ট লাগে, নানান অজুহাত। খাবারের সময় তো অজুহাত দাও না? হ্যাঁ, খাবারের সময় তো কোনটা ভালো, এটা খাবো ওটা খাবো না, ওটা খাবো এটা খাবো না। ফকিন্নির বাচ্চা, রিকশাওয়ালার মেয়ে, মানে ভালো খাবার দেখলে জিভা লক লক করে, তাই না? এই কি ব্যাপার, আবার বৌমার সাথে কি শুরু করলাম? কি শুরু করলাম তুমি বোঝো না? হ্যাঁ, আমার কথা তো তুমি মানে রেডিওর মতো শুনতে পাও, ঘরে থাকতে পারো না, এইখানে চলে এসেছো। বৌমা যে কাজকর্ম ঠিক মতো করে না, কিন্তু খাবারের সময় যে ভালো মন্দটা বেঁচে বেঁচে খায়, সেটা তাকে বোঝাচ্ছি। আচ্ছা, একটা মানুষের পিছনে যদি এইভাবে লেগে থাকো, তাহলে সেই মানুষটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। এই, তোমার যখন ছেলের বউর জন্য এতই দরদ উতলে ওঠে, তাহলে আজকের থেকে ওর কাজকর্মগুলো তুমিই তো করলে পারো। সব বৌমা, তোমার শাশুড়ি না মাথাটা একটু গরম থাকে সব সময়, কিন্তু হ্যাঁ, মনটা কিন্তু খুব ভালো। বুঝতে পারলে? তুমি একটা কাজ করবে, শোনো, আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিই। তোমার শাশুড়ির সাথে না সবসময় তাল মিলিয়ে চলবে। এ ধরো, যখন তোমার সাথে যা বলবে তুমি শুধু হ্যাঁ 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 আম্মা, হুঁ আম্মা, হ্যাঁ আম্মা, মানে তালে তাল দিয়ে যাবে, দেখবে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, জি আব্বা, আপনি যেটা বলবেন। আচ্ছা ঠিক আছে। এভাবে না হলে তো হবে না, বুঝছো না? এইভাবেই করতে হবে, যা করার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এটা এটা আমার মামাতো ভাই। মাম্মা তো ভাই? আমার নাম হইতেছে জ্যাকসন মাহফুজ, আমার বাড়ি হইতেছে ঢাকা শহরে। আপনাদের গ্রামে নতুন আসলাম। হ্যাঁ, জ্যাক, জ্যাকসন মাহফুজ। ও জ্যাকসন মাসুদ। আহ, ভালো ভালো। তা বৌমা, রাইত কানা শুনছি, কিন্তু দিন কানা তো শুনি নাই। তোমার মামা তো ভাই দিন কানা নাকি? না না চাচা, আপনি যে কি বলেন না, আসলে আমার মামাতো ভাই ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওখানেই পড়াশোনা করছে, জীবনে কখনো গ্রামে আসে নাই। আর তাছাড়া এরকম ইটের ভাঙাচোরা রাস্তা দিয়ে ওর চলার অভ্যাস নাই, যদি উষ্টা খেয়ে পড়ে যায়, সেজন্য সেফটির জন্য আমি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। ও হ্যাঁ, দিনের বেলা হাঁটলে হঠাৎ যদি আবার উষ্টা খায় পড়ে যায়, ভালো ভালো। তা বৌমা, ফারুকের খবর কি? ও তো খুব ভালো আছে, বিন্দাস আছে। ও ভালো, তুমিও তো ভালো আছো। ও যতদিন বিদেশে থাকবে ততদিন আমার কোনো সমস্যা নাই, আমি ভালোই থাকবো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ফারুক যতদিন বিদেশ থাকবে তুমি তো ভালোই ভালোই থাকবা। আচ্ছা চাচা, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ যাবাই তো, যাও। চাচা আসি তাহলে। আমার ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় জ্যাকসন মাহফুজ সার্চ দিলে এসে পড়বো। আসি। খালাতো ভাই হাত ধরে চলাফেরা করে, ভালো। চাচাতো ভাই, তারও হাত ধরে হাঁটাহাঁটি করে, আবার আজকে আবার মামাতো ভাই। আচ্ছা, এই বউরা
এত ভাই পায় কোথায়? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এই বৌমার তো অনেক ভাই। ফারুক বিদেশে থাকে, ছেলেটা কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর বৌমা আজ খালাতো ভাই, কাল চাচাতো ভাই, পরশু মামাতো ভাই। জানি সব পেঁয়াজ খেয়ে যাইতেছে। এই যে নে, জমিদারের বাচ্চা তো, এই পান্তা ভাত খেয়ে দে, প্লেটটা মাজবি সুন্দর করে, আর বালতিতে যে কাপড়গুলো ভিজায় রাখছি না সেইগুলো ধুয়ে শুকাতে দিবি। যদি একটু এদিক ওদিক হয় না তাহলে খবর আছে। মা, এ তো কালকে রাতের পান্তা ভাত। পান্তা ভাতগুলো তো মুরগিরে দিতে চাইছিলাম, এটা আপনি আমারে খাইতে দিছেন। আমি যে এত সুন্দর কইরা মুরগির মাংস রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা করলাম, ডিম ভুনা করলাম, ডাল রান্না করলাম, গরম ভাত রান্না করলাম, আপনি তো চাইলে আমার কটা গরম ভাত দিয়া একটা ডিম ভুনা দিতে পারতেন। রিকশাওয়ালার মেয়ের জিহ্বা দেখি লক লক করে, তাই না? এই ফকিন্নির বাচ্চা, বাপের বাড়ি কি খাইছিস এগুলো চোখে দেখছিস? রান্না করছিস ভালো কথা, কিন্তু খবরদার ভুলে ভালো কখনো খাবারের চিন্তা করবি না। যেটা দিছিস সেটা তোর ভাগ্য, আর কাজগুলো যদি ঠিকঠাক মতো না করতে পারিস না, রাত্রের ভাত তোর বন্ধ, মনে রাখিস। কিরে মা, দুপুরবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাইতেছিস কেন? রান্না করস নাই? আব্বা, পান্তা ভাত তো আমার পছন্দের খাবার। বাড়ি থাকতেও তো আমি পান্তা ভাত মাঝে মাঝে খাইতাম। দুপুরবেলা গরম পড়তাছে, তাই ভাবলাম কটা পান্তা ভাত খাই, ঠান্ডা লাগবে। আমি রিক্সা চালাইতে পারি, কিন্তু তোরে কোনোদিন পান্তা ভাত খাওয়াইছি? আর তোর শ্বশুর বাড়ি এসে তুই পান্তা ভাত খাইতেছস কেন? রান্না করস নাই? কি কও আব্বা, রাঁধছি তো। ওই যে মুরগির মাংস রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি, ডিম ভুনা করছি, ডাল রান্না করছি, কিন্তু প্রতিদিন তো এই খাবারগুলো খাই। খাইতে খাইতে আমার ভালো লাগে না খাইতে, তাই ভাবলাম অল্প করে পান্তা ভাত খাই, শরীরটা ঠান্ডা হইব। আব্বা, হাতে করে কি নিয়ে আইছো তুমি? তোর জন্য কিছু সবজি নিয়ে আইছি, ক্ষেতের পটল, ভেন্ডি, গাছের পেঁপে, টমেটো, এগুলো আর কি। আচ্ছা মা, আমার মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছিস। তোর শ্বশুর শাশুড়ি তোরে ভালোবাসে না? এবারের কাজ কাম কি তুই একাই করিস? এই বাড়ির কাজ কাম আমি না করলে কে করবো আব্বা? বাড়িতে তো কোনো কাজের লোক নাই, আর বাড়িতে বেশি কাজ না, অল্প কাজ আমি করতে পারি একাই। আর আমার শাশুড়ি তো বুড়া মানুষ, বুঝোই তো, অসুস্থ, তাই হারে দিয়ে আমি কখনো কাজ কাম করাই না। ও, তোর শাশুড়ি অনেক বুড়া মানুষ, তাই না? শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করতেছিস, আমি কি কিছু বুঝি না? এই বাড়িতে তোর অনেক কষ্ট হইতেছে রে মা, তাই না? আব্বা, এই বাড়িতে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে। আমার শ্বশুর তো তোমার মতোই ভালোবাসে, আমার শাশুড়ি আমার মার মতো করে যত্ন করে। আর তারপরে আমি সবসময় তো আমার জামাই লাগে ফোনে কথা কইতেছি। আমার কখনো মনে হয় না আমি একা। আমার এই বাড়িতে থাকতে ভালোই লাগতেছে। তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করতেছো। এই বাড়িতে তুই কি যে সুখে আছিস এটা তোর মুখ দেখে আমি বুঝতে পারি। জামাই যতদিন বিদেশে আছে তুই আমার সাথেই থাকবি, আমার সাথে বাড়ি চল। আব্বা, এইটা কখনোই সম্ভব না। এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কই যাব? তোমার বাড়িতে আমি বেড়াইতে যাইতে পারি, থাকার জন্য যাওয়া আমার পক্ষে সম্ভব না। বাপের বাড়িতে 2-4 দিনের জন্য বেড়াইতে যাওয়া যায়, সেটা না হয় যাবো না। আর তাছাড়াও তোমার জামাই যাওয়ার সময় আমার বইলে গেছে ওর আব্বা আমারে দেখে রাখবে। এখন আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে কে আমার শ্বশুর শাশুড়ির দেখে রাখবো? তুমি কও আব্বা। বুঝছি, তোর সাথে কথা বলে লাভ নাই। দাঁড়া, আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো, তারপরে যাব। আব্বা,
বিআইন সাহেব বাড়িতে আছেন নাকি? বিআই, কে এরকম চেঁচামেচি করে ডাকে? কে আপনি? আমি কাজলের বাপ। ও, কাজলের বাপ, মানে আমার বিআই সাহেব। জি। দেখি কি এনেছেন বিআইন বাড়িতে। ও মা, এ দেখি সবজি। আপনি কি ভেবেছেন বিআই বাড়িতে কিভাবে আসতে হয় সেটাও আপনি জানেন না? হ্যাঁ, সবজি নিয়ে আসছেন, ধরেন, যেটা আমাদের বাড়ির কেউ খায় না। আপনি এই সবজি নিয়ে বাড়িতে চলে যান। বিআই, বড়লোক কুটুম বাড়ি কোনোদিন যাই নাই তো, কিভাবে যাইতে হয় এটা আমার জানা নাই। এই প্রথম আইলাম তো, এই সবজি টবজি নিয়ে আইলাম আর কি। বিআই, আমি আমার মাইয়াডারে নিতে আইছি, আমার সাথে মাইয়াডারে দেন, কয়দিন বেড়াইয়া পরে চলে আসবো। না, তা তো হবে না। যখন খুশি আপনার মেয়েকে নিতে আসবেন, যখন খুশি নিয়ে যাবেন, সেটা তো হবে না। আমার বাড়ির বউ, সে কখন কোথায় যাবে কি না যাবে সেটা ডিসিশন আমি নেব। আপনি নেবার কে? আয় শোনো, যেহেতু বিয়ে সাহেব আসছে, তার মেয়ে তো বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত বাবার বাড়ি যায় নাই, যাক না, এক পাক ঘুরে আসুক। তুমি চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। এর মেয়ে যদি নিতে হয় একবারে নিয়ে যাবে, দ্বিতীয়বার এই বাড়িতে আসবে না। আর হ্যাঁ, যখন খুশি তখন আমি যেতে দেব না। যদি যেতে হয় আমার ছেলে বিদেশ থেকে আসবে তারপর যাবে, তার আগে না। বিআই, আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়া দিছি, আমি তো মেয়েরে একেবারে নেওয়ার জন্য আসি নাই, আমার সাথে যাইবো, কয়দিন বেড়াই আবার চলে আসবো। শুনেন, মেয়েকে যদি এতই নিতে চান একবারের জন্য নিয়ে যাবেন, পরবর্তীতে এই মেয়ে যেন এই বাড়িতে না আসে। চলো ভিতর চলো। আব্বা, তোমার আমি পিছন থেকে এতবার ডাকলাম, তুমি তো আমার ডাক শুনলাই না, চইলা গেলে হ্যাগো কাছে। আমি অনেক ভালো করেই জানি হ্যাঁ আমার কোনোদিন এই বাড়ি থেকে যাইতে দেব না। মারে, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে ফেলাইলাম। তোর আমি কত করে কইলাম বড় লোকের ছেলেরে বিয়ে করার দরকার নাই, আমার কথা তো তখন শুনলি না, এখন দেখ কি হয়ে গেল। আব্বা, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। একদিন দেখবা এই কষ্ট করতে করতে একদিন আমিও সুখী হব। আমি তো শুধু আশায় আছি কবে আমার স্বামী বাড়িতে ফিরাইব। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলাই চলতে পারবো। আরে মা, তোর জন্য আমি দোয়া করি, সুখী হও। এগুলো তুই রাখা দে, পারলে রান্না করে খাস। আমি যাই। দাঁড়াও বৌমা, তুমি আজকে আবার কাকে সঙ্গে করে নিয়ে আসছো? মা, এইটা আমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ। জ্যাকসন মাহফুজ? একদিন নিয়ে আসো খালাতো ভাই, একদিন নিয়ে আসো ফুফাতো ভাই, আর একদিন আনো চাচাতো ভাই। আজকে তোমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ? তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি এই বাড়ির বউ। যখন তখন পরপুরুষের হাত ধরে তুমি বাড়ির মধ্যে ঢুকতে পারো না। মা, আপনি কাকে পরপুরুষ বলতেছেন? আমার মামাতো ভাই, আপনি কাকে নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন? ও জন্ম থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওইখানেই পড়াশোনা করছে। ও শুধু আমার অনুরোধে এই গ্রামে আসছে। আর আপনাদের যে গ্রাম না, যে রাস্তাঘাট, ও তো হেঁটে আসতেই পারছিল না। আমি ওকে হাত ধরে ধরে নিয়ে আসলাম। তার জন্য গ্রামের মানুষ কত কানাঘুষা, কত কথা। এখন বাড়িতে আসার পরে আপনিও এরকম ভাবে কথা বলবেন? আহা শাবানা, তুমি এত কথা বলতাছো কেন? তুমি যদি আমার একটাবার আগে বলতা, আমি কি এই গ্রামে কখনো আসতাম? তুমি আমার তোমার বাড়িতে নাই না, রাস্তার মধ্যে দুইটা গালের দুইটা জুতাটা বাড়ি দিয়ে আমার পাঠায় দিতা ঢাকা শহরে, আমি যাইতাম গা টিকটক করতে করতে। রাগ করে না, রাগ করে না। দেখছেন মা, আপনার কথায় আমার মামাতো ভাইরা কত কষ্ট পাইছে। এখন যদি ও চলে যায়, আমার কি মান সম্মানটা থাকবে? আপনার ছেলের মান সম্মানটা থাকবে বলেন? চুপ করো বৌমা, ওরা পরপুরুষ না তো কি? হ্যাঁ, যখন তখন তুমি পরপুরুষের হাত ধরে বাড়িতে ঢোকো। আমার ছেলে যখন বাড়িতে থাকবে তখন তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যত খুশি আনো। মা, এই বাড়িটা আমার আর আমার স্বামীর। আমি ভাই আনবো না বোন আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এগুলা নিয়ে আর একটা কথাও বলেন, তাহলে আমি আপনার ছেলের কাছে বিচার দেবো যে তোমার মায়ের যন্ত্রণায় আমি এই বাড়িতে থাকতে পারি না। তারপর আপনার এই বাড়িতে রাখা তো দূরের কথা, সোজা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। চলো। খালাম্মা মাইন্ড করেন না।
আমি এখন ভিডিও কলে আসতে পারবো না। তোমারে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি যেদিন বাড়িতে আসবা তারপর থেকে তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। ভিডিও কলে কিসের কথা? আরে বাবা রে, তুমি যেরকম আমারে দেখলে ভিডিও কলে কষ্ট পাও, আর আমি তোমারে না দেখলে কষ্ট পাই। একটা সেকেন্ড খালি একবার দেখুন, একটুখানি দেখে রেখে দেবে। একটু ভিডিও কলে আসো। দেখো, তোমার মনে আমি বুঝাইতে পারতেছি না। ভিডিও কলে যদি তোমার সাথে আমি কথা বলি, তোমারে দেখার পর আমার অনেক খারাপ লাগে। মন চায় তুমি যদি আমার কাছে চলে আইতা। এখন তুমি কও কবে তুমি বাড়ি আইবা? তুমি কি এখন ভাত খাইতে বসছো? হ্যাঁ, ভাত খাইতেছে। আচ্ছা, কি কি খাচ্ছ বলো না। ওই যে মুরগির মাংস রান্না করছিলাম, মুরগি, তারপরে চিংড়ি মাছ ভুনা করছিলাম, ডাল রান্না করছিলাম, তাই দিয়ে খাইতেছে। যাক, আব্বা তাহলে ঠিকঠাক মতো বাজার করতেছে। আমার আব্বা অন্যরকম মানুষ। শোনো, অনেক কথা হইলো, এখন তাহলে রাখি। হ্যাঁ, আরেকটা কথা শোনো, তোমার যা খাইতে ইচ্ছা করবো আব্বার কাছে বলবা, কোনো লজ্জা পাইবা না। আব্বার কাছে বললেই দেখবা আব্বা নিয়ে এসে দিছে। হ্যাঁ, আচ্ছা রাখি। হ্যাঁ জান, আচ্ছা, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেব, মন খারাপ করে কোথায় যেতেছেন? এমনিতেই বোনের বাড়ি যাইতাছি তো, তাই। ও আচ্ছা। ভাবি, আপনার একটা কথা বলবো বলবো বলা হয় না। আজকে যখন আপনার সঙ্গে দেখা হয়েই গেল, বইলেই ফেলাই। এই আপনার বৌমা আর কি, ওই সেই দিন রাস্তায় দেখা হইলো, তার নাকি ওই খালাতো ভাইয়ের সঙ্গে হাত ধরে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছে। আবার আরেকদিন দেখি তার চাচাতো ভাই ওই একই হাত ধরে রাস্তা দিয়ে হাইটা আসতেছে। আবার এই যে কয়েকদিন আগে দেখলাম তার মামাতো ভাই, এই কি নাম কইলো, জ্যাকসন না ফ্যাকসন, কি জ্যাকসন, মাসুদ, মাসুদ, হ্যাঁ খেয়াল হয়েছে, ওরকম হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। ভাবি, আমরা তো সমাজ নিয়ে চলতে হয়, এই সমাজের মধ্যে যদি এরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এই জিনিসটা খারাপ দেখায় না? ভাই, বউর কথা আর বললেন না, বউ তো আর নাই। হ্যাঁ, কি বললেন? নাই মানে? ভাই, ঘরের কথা তো পরের কাছে কইতে নাই, কিন্তু দুদিন বাদে আপনারা তো জানবেনই, আমার বউ তো এর মামাতো ভাইয়ের লগে গেছে। মামাতো ভাইয়ের সাথে হাত ধরে পালাই গেছে? তার মানে ওই যে জ্যাকসন মাসুদের সাথে? ভাই, পোলাটা আমার কাঁদতে কাঁদতে বিদেশে এসে শেষ হয়ে যাইতেছে। যা টাকা পয়সা ইনকাম করছে সব বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে, ওর অ্যাকাউন্টে একটা পয়সা নাই। ভাই ভাই, আপনার পোলা একটা বিদেশে থাকে, বৌমার একটু চোখে চোখে রাখেন। ভাবি, আমার বৌমা ঘরের থেকেই তো বাইর হয় না, তাইলে ও ওই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এসব কোথায় পাইব কোন? আমার বৌমা ঘরেই থাকে। তবুও ভাই, মাইয়া মানুষ তো, একটু চোখে চোখে রাখেন। এমন না হয় আমার পোলার বউর মতো অন্য কারো হাত ধরে জায়গা। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, ছেলেটা বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে এই দেশে পাঠায়, আর আর তার বউ সেই টাকা পয়সা নিয়ে চম্পট। আর সেই তুলনায় তো আমার বৌমা, এত অত্যাচার করি আমার বৌমারে, এত নির্যাতন করি বাড়ির থেকে ভাগাই দেওয়ার জন্য, কিন্তু কই আমার বৌমা তো বাড়ি ছেড়ে এক পাও সরে না। এজন্যই বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। বাবা, তুই? হ্যাঁ বাবা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। রাকিবের বাবা, রাকিবের বাবা, দেখে যাও আমার রাকিব আসছে। আসসালামু আলাইকুম বাবা। থাক 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 বাবা, থাক।
কেমন আছো তুমি? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তোমাদের শরীরটা কেমন আছে? ভালো আছে। কাজল, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি তো এতদিন এই বাড়িতে ডিউটিই করছি, কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ ছিলাম। আপনি আমারে দায়িত্ব দিয়ে গেছিলেন আপনার মা বাবারে যেন আমি অনেক যত্নে রাখি, তাদের কথার উপরে যেন একটা কথাও না বলি। আমি সেই ওয়াদা পালন করতে গিয়া আপনার মা রে বাবারে কখনো অবহেলা করিনি। তারা আমারে যেভাবে বলছে, যেমনে বলছে, আমি তাই শুনছি। এখন তো আপনি চলে আইছেন, আপনার মা বাবার আপনার কাছে বুঝাই দিলাম আমি আর এই বাড়িতে থাকতেছি না। আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে চলে যাইতেছি একটা কথা না বললেই না। আপনার কি মনে পড়ে যেদিন আপনি আমার প্রথম বিয়া করে আনছিলেন, আমাকে বাসর ঘরটা কোন জায়গায় হয়েছিল? রান্নাঘরে। একটা মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীর সাথে বাসর রাতে তারা দুইজন কথোপকথন করবে, সুখ দুঃখের কথা বলবে। কিন্তু সেই জায়গায় আপনি আমার সাথে কথা না বইলা, আমার সাথে বাসর না কইরা, আপনি আপনার মার সাথে ঘরে যাইয়া সারা রাত গল্প করছেন। আপনার মা আমার সাথে বাসর করতে দেয়নি, কারণ তারা চায় নাই আপনি এই গরিবের মায়ের সাথে বাসর করেন। আমি মাইনা নিছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকাইয়া, আপনারে ভালোবাসি বইলা। তুমি প্রবাসে যাওয়ার সময় আমাকে ওয়াদা করিয়েছিলে তোমার মা বাবা যেন আমার কাছ থেকে সামান্য পরিমাণও কষ্ট না পায়, আমি যেন তাদের কোনোদিন অবাধ্য না হই। আমি তোমার কথা রেখেছি। এই 3 বছরে আমি তাদেরকে কখনো অসম্মান করিনি, তাদের কথার অবাধ্য হইনি। তারা বলতে পারবে না তাদের মুখের উপরে কোনোদিন একটা কথা বলেছি। তারা যা বলেছে আমি তাই শুনেছি। কিন্তু তারা আমার সাথে কি করেছে সেটা তোমার জানা উচিত। তোমার মা, যাকে কিনা আমি নিজের মায়ের থেকেও বেশি জেনেছি, তোমার বাবা, যাকে কিনা আমি আমার বাবার থেকেও বেশি জেনেছি, তাদের সাথে আমি যতই ভালো ব্যবহার করেছি তারা আমার সাথে ভালো ব্যবহার করতে পারেনি। আমি তাদেরকে বাবা মা মনে করলেও তারা আমাকে সন্তান মনে করতে পারেনি, কারণ আমি গরিবের মেয়ে ছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মা আমাকে যে কাজে বলতো আমি সেই কাজটা করতাম। কাজ যতই ভালো হোক না কেন তোমার মার সেই কাজটা পছন্দ হতো না। সারাদিন যখন কাজ করে দুটো খাবার খেতে বসতাম, তখন আমার কপালে কি জুটতো জানো? 2 দিনের পচা বাসি পান্তা ভাত, আর তার সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আরে বাড়ির আশেপাশে যদি কুত্তা থাকে তারেও তো মনে হয় 2 দিনের পচা বাসি খাবার খাইতে দেয় না। কিন্তু আমি সেটা খাইছি, হজম করছি, কারণ তোমারে ভালোবাসি। শীতকালে আমি রান্নাঘরে ঘুমাইছি, রান্নাঘরের আশেপাশে খোলা, শীতের কুয়াশা পড়তো, আশপাশে ঠান্ডা হাওয়া হইতো। সেই হাওয়ার মধ্যে, কনকনে শীতের মধ্যে আমি ফ্লোরে ঘুমাইছি। না ছিল ভালো একটা মোটা খাতা, না ছিল কোনো কম্বল, না ছিল কোনো ল্যাপ। সেই কনকনা শীতে আমার শরীর শীতল হয়ে গেল, তোমার মায়ের মন শীতল হয়নি। তোমার ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। এইবার তুমি আমার হাসি মুখে বিদায় দাও, আমি আমার বাপের কাছে চলে যাব। কাজল, এত কিছু ঘটে গেল, একটা বারো আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? কেন জানাওনি আমাকে? তোমারে যদি আমি জানাইতাম তাহলে কি তুমি সহ্য করতে পারতা? পারতা না। ওই প্রবাসে বৈশা
তুমি দিন রাত খাইটা পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতেছো, অনেক কষ্ট করতেছো, সেটা আমি অনুভব করতে পারতাম। আমি যদি তখন আমার কষ্টের কথাগুলো তোমারে বলতাম, তুমি সহ্য করতে পারতা না। আমি তোমার কষ্টের কথা চিন্তা কইরা আমি কিছুই জানি নাই। আমি শুধু ভাবছি আমি আমার স্বামীর ওয়াদা অক্ষর অক্ষরে পালন কইরা আমার স্বামী যখন আসবো সবকিছু বুঝাই দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। ব্যাস প্লিজ, সব কিছু বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি এখন বুঝতে পারছি যে কেন তুমি আমার সামনে ভিডিও কলে আসতা না, তুমি আমাকে কেন এত এক্সকিউজ দিতা, কেন আমি তোমার সাথে কথা বলতে চাইলেও আমি তোমার সাথে কথা বলতে পারতাম না, বিকজ আমি তোমাকে সঠিক জায়গায় রেখে দিতে পারি নাই। আমি পারি নাই তোমাকে একটা বাবা মা উপহার দিতে। আমি যাদের কাছে তোমাকে আমানত রেখেছিলাম তারা যে তোমার এত বড় ক্ষতি করে ফেলবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝতে পারবো বলো? তিনি হচ্ছেন আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন তিনি, আর ইনি আমার মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। আমি অনুরোধ করেছিলাম মা তোমাকে, আমি কাজলকে রেখে যাচ্ছি, আমাকে যেরকম ভালোবাসতা ওকেও এরকম ভালোবাসো। আমি বাদ দিলাম সে আমার ওয়াইফ না, তাই বলে একটা মেয়ের উপর, একটা মানুষের উপর এইভাবে অমানসিক নির্যাতন? তোমরা আমার বাবা মা, আমি তো এই শিক্ষায় কোনোদিন বড় হইনি মা। আমার মনের মধ্যে তো এরকম কখনো আসে নাই যে আমি একটা মানুষকে কষ্ট দেব। তোমরা কি ভাবছো যে শুধুমাত্র তোমরাই নির্যাতন করতে পারো? তোমরা বড় হয়ে গেছো? না মা, বাবা, ভুল ভুল ভুল, একদম ভুলের মধ্যে আছেন আপনার। এই মেয়েটা অনেক কিছু করতে পারতো, এই মেয়েটা করে নাই, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসে বিধায়। ওই যে বললো, শুনলেন না যে আমি তাকে কথা দিয়েছিলাম, সে আমাকে ওয়াদা করেছিল আপনাদেরকে বাবা মার মতো করে দেখবে। সে তার ডিসিশনে এক পাও এদিক সেদিক হয়, কিন্তু আমার বাবা মা হয়েছে। সে চাইলে পারতো আপনাদেরকে জেলের ভাত খাওয়াতে, সে পারতো আপনাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে থানার ভিতর ঘুরে দিতে, সে পারতো আরেকটা ছেলের সাথে ভেগে যেতে, সে পারতো আত্মহত্যা করতে, বিকজ সে তার হাজবেন্ডকে ভালোবাসে, সে তার ওয়াদা রক্ষা করতে জানে। কাকে গরিব বলছেন আপনারা? এই মেয়েটাকে আমি তো দেখছি সে তার মতো বড় লোক পৃথিবীতে নাই। সে রিকশাওয়ালার মেয়ে হয়ে তার মধ্যে এত শিক্ষা, সে এত দায়িত্ববান, এত নিষ্ঠা। আমি ধন্য, আমি গর্ববোধ করি তার মতো মেয়েকে বিয়ে করে। আমার ঘৃণা লাগছে, আমার পরিচয় দিতে লজ্জা হচ্ছে আপনার মতো বাবাকে, আপনার মতো মা। সবকিছু টাকার দরকার ছিল আপনাদের, পাঠিয়েছি। আরো দরকার থাকলে সব বিক্রি করে আপনারা যাচ্ছে তাই করতে পারেন। যে মানুষটা আমার জন্য গত 3টা বছর সকল অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই মানুষটাকে একা যেতে দেই কি করে? কাজল, আমি তোমার সাথে যাচ্ছি, চলো আমার সাথে। দাঁড়াও, তুমি তো সবার কথাই শোনো, কিন্তু আমার কথা তুমি শুনে যাবে না? আর কি শোনাবেন বাবা? সবকিছুই তো শুনলাম। আমি পারছি না বাবা, আমি চিৎকার করে কান্না করতে পারছি না, আমি কারো কাছে বিচার দিতে পারছি না। কাকে বলবো? কার নামে বিচার দেবো? আমার এই মা বাবা, তাদের নামে বিচার দেবো? বাবা, আপনি যেমন আমার মাকে আগলে রেখেছিলেন, এটা আপনার দায়িত্ব ছিল, আমারও দায়িত্ব। আমার ওয়াইফের সম্মান, মর্যাদা, তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আমাকে মাফ করবেন, আমি চলে যেতে বাধ্য হচ্ছি। না রাখি, তুমি যাওয়ার আগে আমার কথাগুলো শুনবে। যেমনি আমার বৌমা তার স্বামীর জন্য এতদিন অপেক্ষা করেছিল, ঠিক তেমনি আমিও কিন্তু আমার সন্তানের জন্য এই দিনটি অপেক্ষা করছিলাম। আজ সেই দিন, আজ আমি সব বলবো। কি বলবে তুমি? একদম চুপ! সারা জীবন কিন্তু আমি চুপ করে আছি, তুমি আমাকে চুপ করে রেখেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ না বলে আমি পারছি না। এই অসহায় মেয়েটা দিনের পর দিন ওর উপরে যেমন ভাবে নির্যাতন চলেছে, আমি শুধু দেখে গিয়েছি।
কেন জানো? আমার এই সংসারের জন্য কোনো অশান্তি না হয়। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি প্রতিবাদ করলে হিতে বিপরীত হতো। হয়তো আমার বৌমা আত্মহত্যা করত, আর নয়তো বা আমার বৌমা এই বাড়ি ছেড়ে চলে যেত। যার জন্য আমি কোনো প্রতিবাদ করিনি। তুমি যেভাবে চালিয়েছো আমি সেভাবে চলেছি। তুমি যেভাবে আমার বৌমাকে চালিয়েছো আমার বৌমা সেইভাবে চলেছে। দেখেছো এমন বৌমা কি কখনো দেখেছো? দেখোনি, আমি দেখেছি। এই 3টি বছর রাকিব আমি অনেক অঙ্ক কষেছি, অনেক হিসাব করেছি। আমি দেখতে চেয়েছি আমার এই বৌমাটা তার ধৈর্য শক্তি কতটুকু। হ্যাঁ, অনেক প্রবাসীরা আছে যারা কিনা তাদের স্ত্রীকে বাংলাদেশে রেখে বিদেশে থাকে, আর সেই সব প্রবাসীর বউরা এই বাংলাদেশে থেকে কি কি করে এই 3টি বছর আমার এই 2 চোখ দিয়ে আমি দেখেছি, এই কান দিয়ে শুনেছি। অনেক প্রবাসীর বউ বাড়ি ছেড়ে চলে গেছে অন্যের হাত ধরে। প্রবাসীরা বিদেশে থেকে রাত দিন কষ্ট করে যেই টাকা ইনকাম করে সেই টাকা আরেকটা পরপুরুষকে দিয়ে সেই পরপুরুষের হাত ধরে চলে যায়। কিন্তু আমার বৌমা এই 3 বছরে একটি বারের জন্য আমার এই বাড়ি থেকে এক পাও সরেনি। তার উপর দিনের পর দিন যেভাবে নির্যাতন চলছে, দিনের পর দিন আমার এই বৌমা না খেয়েছিল, তারপরও কিন্তু আমার বৌমা কখনো মুখ খোলেনি। সে পারতো, ওই যে তুমি যেমন বললে, হ্যাঁ আমার বৌমা অনেক কিছু করতে পারতো, কিন্তু এই লক্ষ্মী মেয়েটি করেনি, কারণ সে গরিবের মেয়ে। আমার এই বৌমার আচার আচরণ ব্যবহার সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি রাকিব। হ্যাঁ, এই 3টি বছর আমার এই বৌমাকে আমি দেখিয়েছি, আমি ওকে নিয়ে হিসাব করেছি। না, আর 10টা বউর থেকে আমার এই বৌমা শত শত গুণে ভালো। এই 3 বছরে চোখ তুলে আমার সামনে কথা বলেনি। এই 3 বছরে চোখ তুলে তোমার মার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলেনি। কিন্তু আমি কিছু বলতে পারিনি। ওই যে সংসারে অশান্তি হবে, আজকের দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। মারে, আমার কিন্তু কোনো মেয়ে নেই। এই 3 বছরে তুই আমার এই জায়গায় মেয়ের স্থান করে নিয়েছিস। আমি মুগ্ধ হয়ে গেছি রে মা তোর ব্যবহারে। আরে মা, আমি তোকে হারাতে চাই না মা। তোর সঙ্গে যা কিছু হয়েছে এর জন্য তোর শাশুড়ির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। এই শূন্য বুকটা খালি করে তুই চলে যাসনি মা, তুই চলে যাসনি। তুই যদি চলে যাস আমি ভালো থাকবো না রে মা, আমি ভালো থাকবো না। আমি অনেক ভাগ্যবান, আমি অনেক ভাগ্যবান যে তোর মতো এমন একটা লক্ষ্মী বউ আমি পেয়েছি। হ্যাঁ, তুই আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে। হ্যাঁ, আমি তোকে অনেক আগেই মেয়ে বলে স্বীকৃতি দিয়েছি, কিন্তু তুই সেটা জানিস না। তুই যাস না মা, তুই যাস না। বৌমা, আমি এতদিন বুঝতে পারিনি, আজকে তোমার শ্বশুর আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুলগুলো ধরিয়ে দিছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও। বৌমা, এই ছেলেটাকে ফেলে তুই চলে যাবি? আপনারা যখন আমারে পছন্দ করতেন না তখনই তো আমি আপনাকে সাইডা যাই নাই, আর এখন আমারে ভালোবাসা দিতেছেন, এখন আমি আপনাকে সাইডা যাইতে পারি? বাড়িতে তো বউ আনি নাই, জমিদারের বাচ্চা আনছি। বেলা বাজে গেল 10টা, এখন পর্যন্ত ঘুমের থেকে ওঠার কোনো নাম গন্ধ নাই। কখন সে ঘুমের থেকে উঠবে, আর কখন সে নাস্তা বানাবে, আর কখন আমরা খাবো? মনে হচ্ছে কি না এই যে জমিদারের বাচ্চা, ঘুম কি ভাঙে না আপনার? আসেন আপনার মুখটা একটু দেখি। সহ্য হয়ে গেলাম। হয়েছে, থাক, আমাকে সালাম লাগবে না। বেলা বাজে কয়টা, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? আম্মা, আমি তো এই বাড়িতে নতুন আসছি,
এইবারের নিয়ম কানুন তো আমি কিছুই জানি না। আপনি আমাকে বলেন আমাকে কি করতে হবে, আমি করে দিচ্ছি। শোনো, এখন নাস্তা বানাতে যাও। আমার জন্য উমা উমা গরম পরোটা সাথে ডিম পোস্ট। আর আমার ছোট ছেলে ডিম ভাজি ছাড়া কিন্তু খায় না। ডিম ভাজির সাথে পেঁয়াজ দিতে হবে, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করবে। তোমার ননদিনী, আমার ছোট মেয়ে মুন্নি, সে আবার তেল ছাড়া পরোটা খায়। ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো, ডায়েট করে। শোনো, আমি যেভাবে যেভাবে বললাম ঠিক সেইভাবে নাস্তা তৈরি করবে। আর যত যাবতীয় সংসারে কাজকর্ম সব পাই টু পাই করবে। একটা যদি ভুল হয় তাহলে তো বুঝতে পারছো। ও, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি। আমার ছোট বৌমা, সে তো আবার কোটিপতির মেয়ে। সে আবার স্লেস রুটি ছাড়া খায় না, তার সাথে আবার জেলি মাখিয়ে দিতে হয়, আর সাথে ডিম পোস্ট। অতএব এই বাড়িতে কে কি পছন্দ করে সেইভাবেই তোমাকে রান্না করে দিতে হবে। আচ্ছা, রান্না পরে করো। ভাবি, বালতিটা ধরো তো, এখানে আমার কিছু কাপড় চোপড় ভিজানো আছে, এগুলো একটু ধুয়ে দিও। আসলে আমার হাতটা ব্যথা করতেছে তো আমি দিতে পারবো না। আমি ধুব। ওলে বাবালে, আমি ধুবো কেন? হাত কি ক্ষয় হয়ে যাবে? আসমান থেকে অন্য কেউ টুক করে পড়ে ধুবে? ধরো বালতি ধরো। ভাবি, এই দেখেন আমার কাপড়গুলো না প্রচুর নোংরা হয়ে আছে। এইগুলো আপনি না ভালো করে ক্লিন করে আয়রন করে আমার রুমে সুন্দরভাবে দিয়ে আসবেন, কেমন? মায়া, শেষ পর্যন্ত তুমিও তোমার কাপড় চোপড়গুলো আইনা আমারে ধুইতে বলতেছো? আম্মা, আপনি কি এই বাড়িতে বউ নিয়ে আসছেন নাকি কাজের মেয়ে নিয়ে আসছেন? আম্মা, আপনার বড় ছেলের বউ কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছে। আপনি কি আপনার বড় ছেলের বউকে বলেন নাই যে আমি কার মেয়ে? আমি কিন্তু একটা কোটিপতির মেয়ে, এর মতো ফকিন্নি না। আর আমি যদি চাই আমার বাবা এই বাড়িতে 5-6 জন কাজের বউ রাখতে পারে, শুধুমাত্র আমার কাপড় চোপড় ধোয়ার জন্য। ইভেন আমার নাস্তা বানানোর জন্য 3-4 জন পাঠিয়ে দিতে পারে। ইভেন আপনাদের বাড়িতে থাকার মতো ওইরকম স্পেসও নাই যে কাজের বুয়া থাকবে। এখন আপনি বলেন, এই কাপড় চোপড়গুলোকে আমি ধুবো নাকি আপনার বড় ছেলের বউ ধুবে? শোনো, এই বাড়িতে থাকতে হলে যে যেভাবে কাজ করার কথা বলবে সেভাবেই করতে হবে, কথাটা মাথায় রাখো। যাও, হাতের কাজগুলো সেরে নাস্তা তৈরি করে সবার ঘরে দিয়ে আসো, যাও। জি আম্মা, যাইতেছি। বৌমা, ঘরে যাও। মা, কোত্থেকে ননির পুতুল ধরে নিয়ে আসছো বলো তো? আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আমার মাথা গরম হলে না আমি কি করবো আমি নিজেও জানি না। কাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি ভালো করেই জানি, শুধু সময়ের অপেক্ষা। আমি এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতেই আমার শাশুড়ি, আমার জাল, আমার ননদ আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করছে, তাতে মনে হচ্ছে সামনে আরো আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করবে। শুনছেন? এই যে, আপনি শুনছেন? এখন 2টা বাজে। কি বলো, 2টা বাজে মানে? দুইটার সময় চা খাবো? তুমি খাইছো? সময় পাইনি। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনাদের বাড়িতে কাজের লোক নেই? কাজের মেয়ে ছিল, 2 মাস আগে ওর বিয়ে হয়ে গেছে, এরপর আর বাড়িতে কাউকে আনা হয়নি। আমি কালকে রাত্রে আপনাদের বাসায় নতুন এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আপনার মা, আপনার বোন, আপনার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই সবাই আমাকে যেভাবে কাজের অর্ডার করছে, কেন যেন মনে হচ্ছে এই বাড়ির সকল কাজের দায়িত্ব শুধু আমার একার। আমি এই বাড়ির বউ, কাজ করবো এটা স্বাভাবিক, কিন্তু সবাই মিলেমিশে নিজের কাজটা নিজে করলে কিন্তু হয়, তাই না? কিন্তু
আপনার ফ্যামিলির সবাই বলছে সব কাজ নাকি আমাকেই করতে হবে। আপনি নাকি আমাকে বিয়ে করেছেন কাজ করার জন্য। তুমি সবে মাত্রই বাড়িতে এসেছো, বাড়ির সবাই তোমাকে হয়তো কাজকর্ম দেখিয়ে দিচ্ছে বা কি ধরনের কাজকর্ম তোমাকে করতে হবে, মানে বাড়ির বউ হিসেবে যেভাবে করে আর কি, সেটাই তোমাকে করতে হবে। তারপরও আমি তোমাকে একটু বলি, আমার মা উনি অবশ্যই একটু খ্যাটখ্যাটি স্বভাবের লোক আর কি, তার কথা কিছু মনে করো না। আমার ছোট বোন স্বামীর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ছাড়া তো আর থাকার মতো কোনো জায়গা নেই, তাই আমাদের বাড়িতেই থাকে। আমার ছোট ভাই একজন কোটিপতির মেয়েকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে আসছে। তবে যাই হোক, সবকিছু মিলে এই পরিবারের লোকজনের সাথে তোমাকে একটু সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে। ব্লেজারটা যে কারে দিয়া ধোয়াই নাকি এমনিতেই রোদে দিয়ে দিমু? এমনিতে রোদে দিলে তো হইব না। ও ভাবি, এদিকে আসেন। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা ছোট্ট কাজ করে দিতে হইব আপনার। কি কাজ ভাই? এই যে ব্লেজারটা নেন, এই ব্লেজারটা সুন্দর করে ওয়াশ করে দিতে হইব। ওয়াশ কইরা বেশি রোদে দেওয়া যাবে না, উমা উমা রোদে দিতে হইব, নাইলে আবার জ্বলা যাবে। একটু সুন্দর করে ওয়াশ করে দেন ভাবি। ভাই আমি তো সকাল থেকে অনেক কাজ করছি, বাড়ির যত কাম ছিল সবই করছি, এখন একটু শরীরটা দুর্বল রাখতেছে, একটু শুইতে চাইছিলাম, তাই কইছিলাম কি ভাবি তো ফিরেই আছে, তার একটু কর না আপনার এই কোটটা ধুইয়া দিতে। ভাবি আপনি এটা কি কোন? আমার বউ ব্লেজার ধুইব, এটা কোনোদিন সম্ভব? কোনোদিন ধুইছে? আমার বউয়ের জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়া, ওরে খাওয়াই দিত ৩-৪ জন মিলা, ৩ বেলায়ও খাইতো ৬ বার, ওরে খাওয়াই দিত ১০-১২ জন মিলা। কিন্তু আমার বাসায় আইসা ওর একটু কষ্ট হইতাছে, আমি একা খাওয়াই দিই। কষ্ট হইলেও মানায় নিছে, কারণ ও আমারে ভালোবাসে। ওরা অনেক যত্ন করে বিয়ে করছি আমি, অনেক ভালোবাসি ওরে। ও তো বড় লোকের মাইয়া, ওর বাপের লক্ষ লক্ষ টাকা। আর আপনাকে মা কেন বিয়ে করাইছে জানেন? কারণ আপনি গরিবের মাইয়া, এই বাড়ির মধ্যে যত কাজ আছে এগুলো সব আপনার করতে হবে নিজের মনে করে। ও তার মানে আপনার ভাই আমারে বিয়ে করছে আপনাকে বাড়ির কাম করার জন্য? জি না, আপনি যেটা ভাবতেছেন ওই রকম না। বিষয়টা হইতেছে, রত দেখলাম কলাও বিক্রি করলাম, ভাই একটা বউ পাইলো, কাজের লোকও হইলো। আপনি সুন্দর করে নিজের হাতে কাজ করলেন, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইলেন, কাপড় চাপড় ধুয়ে দিলেন, ইস্তারি করলেন, গট্টর ঝাড়ু দিলেন, উঠানটা ঝাড়ু দিলেন, সব কিছু মিলায় মিশায় আপনি হইতেছেন এই বাড়ির একটা প্যাকেজ। আপনি এই প্যাকেজটা যতদিন টিকায় রাখতে পারবেন ততদিন আপনার জন্য ভালো, না হলে আপনার জন্য খারাপ। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি আপনার কোটটা ধুইয়া দিতেছি। এটা কোট না, এটা হইতেছে ব্লেজার। ব্লেজারটা সুন্দর করে ধুয়ে দিবেন, বেশি রোদে দিবেন না, উমা উমা রোদে দিবেন। আরেকটা কথা, আমার চা খাইতে একটু সমস্যা হয়, আমাকে প্রতিদিন সকালে কফি দিবেন, চিনিটা একটু বাড়ায়া। আজকে কিন্তু চিনিটা একটু কম হয়েছে, যার কারণে এখন আমার দোকানে যেয়ে চাটা খাইতে হবে। থ্যাংক ইউ। সারাটা দিন রান্না বাড়া কইরা দিন শেষে খাইতে এলাম। গরুর মাংস রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, চিংড়ি মাছের ভুনা রান্না করলাম, আরো কত পদ। তারা সবাই খাইল, আর আমার জন্য
শুধু ডাল রাখলো। কি আর করার, এই বাড়িতে থাকতে গেলে তো আমার একটু খাবার খাইয়েই থাকতে হবে। এরা তো আমার ভালো দেখতে পারে না, এরা চায় না আমি ভালো খাবার খাই। কি ব্যাপার, মন খারাপ নাকি তোমার? মন খারাপ করে বসে আছো? শোনো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি খুব ক্লান্ত। আমি ফ্রেশ হয়ে এসে তুমি আমার খাবার রেডি করো। না, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আপনি তো আমারে কখনো সুযোগ দিতেন না কথা বলার, সবসময় ব্যস্ত থাকেন, কিন্তু আজকে বলতেই হবে। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, আমি শুনবো, অসুবিধা নেই। আপনার মা, আপনার বোন, আপনার ভাইয়ের বউ, আপনার ভাই সবাই মিলে আমারে যেভাবে কাজ করায়, আমারে তো দাসী বান্দি পাইয়া বসে সবাই। আমারে সবসময় কথা শোনায় গরিবের মাইয়া দেখা। দেখেন, আমিও তো একটা মানুষ, তাই না? সবার কাজ যদি এক হাতে সামলাতে চাই, আমি হিমশিম খাই। তাই একটু আপনি আপনার পরিবারের বোঝা, এখন আমি আর পারতাছি না। কি আশ্চর্য ব্যাপার, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির কাজকর্ম সবাইকে মিলেঝিলেই করতে হবে, তোমার একটু বেশি। আর তুমি এতে এরকম মন খারাপ করে বসে আছো, আমার পরিবারের লোকজনকে কি তোমার সহ্য হচ্ছে না? তা না, বাড়ির কাজ আমারই তো বাড়ি, আমি তো করব, কিন্তু আপনার পরিবারের সবাই আমার সাথে যে ব্যবহারটা করে, এই ব্যবহার আমি সহ্য করতে পারতেছি না। আমি যত ভালো করে এই কাজ করি না কেন, তারা সারাদিন আমার বাপ মা তুলে কথা বলে, আমারে খারাপ ভাষে গালিগালাজ করে। আপনি এগুলো সহ্য করতে পারতেন? পারতেন না। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আপনার ফ্যামিলিরে বুঝায় করেন, নাহলে আমি এখানে থাকতে পারবো না। ব্যাস, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার সমস্যাটা কোথায়। আমার মা, তাকে একটু মা ভাবার চেষ্টা করো। আর আমার ছোট ভাই, তাকেও তো তুমি ভাই ভাবতে পারো। আমার ছোট বোন, এই বাড়িতে আরও একটা বউ আছে, তাদের দুজনকে তো বোন ভাবতে পারো নাকি? আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ক্লান্ত, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার খাবার রেডি করো। তোমার না বলছি তুমি আমার ট্রাস্ট করবে না, তারপর কেন ধরতেছো তুমি আমারে? একটা নেকলেস চাচ্ছি সামান্য, 15টা দিন হয়ে গেছে, তারপর দিতে পারতেছ না। ছোট লোক। এই এই একদম চুপ। ছোট লোক মানে? তোর বাপে কোটিপতি, আমার বাপে লাখপতি, এই জন্য আমি খুব ছোট লোক না। আমার বাপে এই এলাকার চেয়ারম্যান ছিল। এই তুমি চেয়ারম্যানের ছেলে হও আর মেম্বার ছিল, ওইটা তো আমার কাছে দেখার বিষয় না। আমি তোমাকে বলছি আমাকে একটা নেকলেস কিনে দাও। তুমি স্বামী, আমি তোমার বউ, তোমার দায়িত্ব কি বউর কথা রাখা, তাই না? রাখছো কথা? দেখ, বেশি কথা বলবি না। আমি তোর তুই করে বলতে চাই না, তবে বলতে হয়, আমি বাধ্য হই তুই করে বলার জন্য। তুই প্রতিদিন রাতে আমার সাথে এগুলা করস, আমার কাছে টাকা নাই দেখা। আর টাকা তো বাপের বাড়ি থেকে কম দেয় না, ওগুলা যে নেকলেস কিনে নে। আহা, বাপের বাড়ি থেকে টাকা দেয় মনে হয়, বাপের বাড়ি থেকে সাথে আমার এই টাকা দেয়। আপনি মনে হয় টাকা পয়সা নেন না? না, আমার বাপে যে এই যে আমারেও যা দেয় তার থেকে 3 ডাবল যে আপনারও দেয়। সেই টাকাগুলো কি করছেন? একটা তো চাকরিও করতে পারতেছেন না, এই যে আপনার ভাইয়ের ঘরে বসে খাচ্ছেন, আমার বাপের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছেন। কি আর করব, সবই তো কপাল না? এই 2-3টা কিলগুতা দেই, ওইগুলো সকালে দেখি সবাই যাই না গেছে। ঢোল পিটাও তুমি না? লজ্জা শরম থাকলে আর ধরতে আসবে। লজ্জা শরম থাকলে কি আমি আর বড় লোকের মেয়ে বিয়ে করি? আমার জীবনে তো সবচেয়ে বড় ভুল করছি, আমি বড় লোকের মেয়ে বিয়ে কইরা। এই জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে জুতার বাড়ি খাইতে হয়। এই যে নবাব নন্দিনী,
এখনো কলপারে এসে ঘষা মাজা চলতেছে, বাকি কাজগুলা কে করবে? তোর বাপ এসে করে দিবে? দেখো বোন, বাপ তুইলা কথা বলল না। আমি তো সকাল থেকে আর বইসা রইনি, সকাল থেকে বাড়ির সব কাম কাজগুলো করতেছি। ও, বাপ তুইলা কথা বলাতে খুব ইগুতে লাগছে না? ইগু হার্ট হইছে। আর এই বাড়িতে তোমাকে আনাই হইছে কাজ করার জন্য, তুমি কাজ করবে না তো কে কাজ করবে? বোন, দেখতেই পাইতেছো হাতের কাজ করতেছি, সকাল থেকেই কাম করতেছি। তুমি তো সারাদিন বইসাই থাকো, নিজের রুমটা নিজে একটু গুছাই নিতে পারো না? আমার যে খুব কষ্ট, এটা কি তোমরা বুঝো না? কি তোমার এত বড় সাহস? তুমি আমার মুখোমুখি তর্ক করে আবার আমাকে বলছো এই সংসারে কাজ করতে? তুমি মনে হয় ভুলে গেছো যে আমি এই সংসারের মেয়ে, এই বাড়ির মেয়ে। আমি কেন কাজ করব? সব কাজ তুমি করবা, দরকার লাগলে তোমার বাপ মা চোদ্দ গোষ্ঠী নিয়ে এসে এই কাজ করবা। আর তোমার মনে হয় আমার সম্পর্কে এতদিনেও কোনো আইডিয়া হয় না। শোনো, কান খুলে শুনে রাখো আমি কি জিনিস। আমারও স্বামী ছিল, সংসার ছিল, কিন্তু আমার স্বামী যখন বেশি তিরিং বিরিং করছে, এক কোপে তার একটা হাত কেটে ফেলে দিচ্ছি। সবাই বলছিল আমারে যেন তালাক দিয়ে দেয়। আরে ওর মতো বাদাই মা জামাই আমারে কি তালাক দিব? আমি ওরে তালাক দিয়ে এই বাড়িতে চলে আসছি। এবার বুঝতে পারছো আমি কি জিনিস? তাড়াতাড়ি আমার রুমে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে ধুয়ে দিবা, আমার সব জিনিসপত্র পরিষ্কার করবা, আর রুমটা ভালো করে স্যানিটাইজেশন দিয়ে পরিষ্কার করে দিবা। মনে থাকবে? বোন, ভিতরে যাও, আমি হাতের কাছে শেষ কইরা তাড়াহুড়া করেই তোমার রুম পরিষ্কার করে দিই। মনে থাকে যেন। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি মা, কি তুমি নিয়ে ভালো আসছেন আছো? এটা? 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন আপনি? মা, আপা, কোথায় গেলেন? দেখেন আমাদের তাওই 1 কেজি মিষ্টি নিয়ে আসছে। দেখেন তো মা। উমা, 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন? বিয়ে সাহেব, এত মিষ্টি আনলেন কেন? আমাদের বাড়িতে তো আবার লোক সংখ্যা কম, আধা কেজি আনলেই তো হতো। দেখি দেখি মা, 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন? তাও হিসাব মিষ্টি নিয়ে আসবেন, এটা আগে বলবেন না? তাহলে আমাদের পরিবারে কয়জন মানুষ আছে গুনে গুনে আপনাকে বলে দিতাম, আপনি সেই কথাটা মিষ্টি নিয়ে আসতেন। মা, আপনি তো তাও হিসাবে বইলা দেন, আমার বাপে যখন এই বাড়িতে আসে তখন কিভাবে আসে। বিয়ে সাহেব ঠিকই বলতে বৌমা, আর আপনি তো আর এত কিছু জানেন না, বুঝেনও না। যখন আমার বিয়ে এই বাড়িতে আসে, প্রথম গাড়িতে তো সে আসে, আর দ্বিতীয় গাড়ি মানে পিকআপ ভরে মিষ্টি, তারপরের গাড়িতে কত ধরনের যে ফল আসে, আঙুর, আপেল, কমলা, বেদানা, মালটা, অনেক কিছু বলে শেষ করা যায় না। 3 নাম্বার গাড়িতে রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, অনেক মাছ থাকে। আর 4 নাম্বার গাড়িতে আসে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, এমন কি হরিণের মাংস। এবার বিয়ে বাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হয় বুঝছেন তো? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কাকি কি বলছো? এতক্ষণ তুমি যা যা লিস্ট বললা, এগুলো বছরে একবার তারা চোখে দেখে কিনা সন্দেহ আছে। আর সেটা বললা না মা, আমি তো জামাইয়ের তালাক দিয়ে চলে আসছি, কিন্তু যখন আমার জামাইয়ের শ্বশুর বাড়ি ছিল, আমাদের বাড়ি থেকে তুমি আর ভাইয়া কি কি নিয়ে যাইতা? শুনবেন বিয়াই? তাহলে বলি, আমি যখন আমার মেয়ের বাসায় যেতাম, তখন আমিও 20 কেজি মিষ্টি, তারপরে ফল যত প্রকারের আছে প্রত্যেকটা ফল, কমলা, মালটা, আঙ্গুর, আপেল, বেদানা থেকে শুরু করে সব আইটেম নিয়ে যেতাম। আর মাছের কথা শুনবেন, এত বড় মাছ কিনতাম যে পিকআপে জায়গা হতো না। এই মাছ নিতে গেলে 3টা ভ্যানের প্রয়োজন হতো। প্রথম ভ্যানে মাছের মাথা, দ্বিতীয় ভ্যানে মাছের পেটি, আর তৃতীয় ভ্যানে মাছের লেজ থাকতো। এবার বুঝতে পারছেন তো আমি বিয়ে বাড়ি গেলে কিভাবে যেতাম? বিয়াইন, আমার মাইয়া কই? ও, আপনার মাইয়া ওই যে কল পারে, যান মেয়ের কাছে যান। দাঁড়ান, খালি হাতে যাচ্ছেন কেন? মিষ্টিটা নিয়ে যান।
মা, তোমার তো ভাগ্য ভালো যে 1 কেজি মিষ্টি হাতে করে নিয়ে আসছে। এইটুকু তো আনার কথা ছিল না। আরো করো ফকিরদের সাথে আত্মীয়তা, ওই ফকিন্নির মাইয়া বউ করে নিয়ে আসছো না। এখন তুমি রুই মাছ, কাতলা মাছ, ইয়া বড় বল মাছ, ট্রাকে ট্রাক ফল ফ্রুট সব কিছু তোমাকে নিয়ে আসবে তোমার জন্য। এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? তোর ভাইকে শোনাতে পারিস না? ওই ফকিন্নির বাচ্চাকে কি আমি এই বাড়ি বউ করে আনছি না আমার ছেলে আনছে? ভাইয়া আনছে বুঝলাম, তুমি কি আরেকটু টর্চার ওর উপরে করতে পারো না? ওর আজকে এত বড় সাহস হয়েছে, ও আমাকে বলে আমি এই সংসারে কাজ করার জন্য। কি এত বড় কথা? তুই কিছু বলতে পারলি না? 2-4টা দিতে পারলি না? এখানে এসে চিল্লাচিল্লি করতেছিস? চল ভিতরে। বাবা কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছস? ভালো আছি। তুমি এতদিন পরে আমারে দেখতে আইলা, একটু খোঁজ খবর নিলা না? তোরে দেখার জন্য তো দৌড়ে আসলাম রে মা, কিন্তু আইসা যা দেখলাম এই বাড়ির কাজকর্ম কি তুই সব একাই করস? না না বাবা, ও সবাই মিলামিশাই করি। কি যে মিল্লামিশা কাজ করস, এটা তো তোর চেহারা দেখলেই বোঝা যায়। তোর যা, তোর ননদ, তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, ওদের চেহারা দেখলে মনে হয় ওরা জমিদারের মাইয়া, আর তুই বড় লোকের ঘরের বউ হইলে কি হইব? তোর চেহারা দেখলেই বোঝা যায় যে তুই ফকিন্নির মাইয়া। বাবা ওইসব কথা বাদ দাও তো, এত কষ্ট করে আমারে দেখতে আইছো, দেখছো বাইরের দ্বারা এই কথা কইতাছি। পাতিলগুলো ভিতরে রাখে আসি, তারপরে তোমার ভিতরে নিয়ে যাবো। খাও বাবা। কি এই বাড়িতে এসছেন, আবার ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছেন, একবারও কি আমার অনুমতি নিয়েছেন? মা, আপনি ভুলে গেছেন উনি আমার বাবা। এতদিন পর বেড়াইতে আসছি, তাকে আমি কয়টা খাবার খেতে দিয়েছি, আর আপনি কিনা আমার বাবার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছেন। ভাবি তুমিও ভুলে যেও না, এটা তোমার শ্বশুর বাড়ি। আমার আর আমার মা আর আমার ভাইয়ের বাড়ি, তোমার বাপের বাড়ি না। তোমার বাপের কোনো যোগ্যতা আছে এরকম ডাইনিং টেবিলে বসে খাওয়ার? তোমার জন্মের পর তো দূরের কথা, তোমার বাবার জন্মে কোনোদিন এরকম ডাইনিং টেবিল দেখছে যে আসার পরে সুরসুর করে নিজে রান্না করে খাইতে বসাই দিছো? আর একবারও কি আমার অনুমতি নিছো যে তোমার বাবা আসছে এই বাড়িতে কি রান্না হবে কি হবে না? তা তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো নি। বাবা আসছে আর যা খুশি যা মন চাইছে ফ্রিজ থেকে বের করে রান্না করছো। একবারও কি বিবেক বিবেচনা করছো এগুলো খাওয়ার যোগ্যতা তোমার বাবার আছে কি না? আরে মেয়ের শ্বশুর বাড়িতে এসে যদি গপ গপ করে এত খাবার গিলতে হয় না, তাহলে নিজেকে এত কিছু নিয়ে আসতে হয়। তোমার বাপ কি নিয়ে আসছে? আসতে তো ওই 250 টাকা দামের 1 কেজি মিষ্টি নিয়ে, 1 কেজি মিষ্টি। বাবারে বাবা, এত ভালো ভালো খাবার তুমি বা তোমার বাবা জন্মের পর কোনোদিন দেখছো? তোমার বাবা তো ফোন দিয়ে করে আমার ভাইয়ের কাছে তোমার বিয়ে দিচ্ছে এরকম ভালো মন্দ গিলার জন্য। আমরা কি বুঝি না? আমার ছেলের মাথাটা যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তুমি, সেটা আমরা ভালো করেই বুঝি। আর এই জন্য ইন্ধন যোগাইছে হচ্ছে তোমার বাবা। ব্যাস, অনেক হয়েছে। আপনারা আমারে অপমান করতে করতে এতটাই নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আমার নিজের দেখতে হইল আপনারা আমার বাবার অপমান করতেছে। আজকে যদি আমার বাবা এই বাসায় না আসতো, তাহলে বুঝতেই পারতাম না আপনারা কতটা নিচে রাখতে পারেন। এতদিন আপনারা আমারে সহ্য করতে পারেন নাই, আপনারা আমারে দিয়ে দাসী বান্দির কাম করাইছেন। আমি সবকিছু মানিয়ে নিছি, কারণ আমি এই বাড়ির বউ, এটা আমার দায়িত্ব। নির্যাতন করছে তাও আমি সহ্য করে নিছি, কিন্তু একটা মেয়ে নিজের বাবার অপমান করলে সহ্য করে নিতে পারে না।
আপনারা ঠিক তাই করছেন। আমার সামনে আমার বাবার অপমান করছেন। সামান্য খাবার কি এমন রান্না করছি? মিষ্টি কুমড়া দিয়ে মাছ ভাজি করছি, গরুর মাংস মুরগির মাংস তো রান্না করিনি। এই খাবার দিয়ে বাবার অল্প করে ভাত খাইতে দিছি, এটা আপনার চোখে সহ্য হইল না? আরে মানুষ তো কুকুরের সামনে থেকে খাবার কেড়ে নেয় না, কুকুরেও তো এর থেকে ভালো খাবার দেয়। বুঝতে পারছি, যাগো আপনার অসহ্য লাগে, তার এই পিঠ দেখলে অসহ্য লাগবে, ও পিঠ দেখলে অসহ্য লাগবে। বাবা, তোমার কাছে অনেক কিছু প্রকাশ করে দেই, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। যে বাড়ির মানুষ আমার বাবার অপমান করে, সেই বাড়িতে আমি থাকবো না। চলো। মারে, সিরে কথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। ওরা ভুল করে বলেছি রে মা, তোকে একটু সুখ দেওয়ার জন্য বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে আমি ভুল করে বলেছি। আমি যদি তোরে এই বাড়িতে রাখি, তিলে তিলে তোরা ওরে বাইরে ফেলাইব, তাই তোরা আমি এখানে রাখবো না। চল, তোরা আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, হ্যাঁ, মেয়েকে নিয়ে ধুয়ে ধুয়ে পানি খান। দূর মা, কাদের সাথে যে মুখ লাগাও না, বাদ দাও তো সব। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আপনি কখন আসছেন আমাদের বাড়িতে? এই তো কিছুক্ষণ আগে আসছি বাবা। কিছুক্ষণ আগে আসছেন, হাতে ব্যাগপত্র নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আমি আমার বাপের বাড়িতে চলে যেতেছি। বাপের বাড়িতে চলে যাচ্ছ মানে ঠিক বুঝলাম না। তুমি তোমার বাপের বাড়িতে যাচ্ছ বেশ ভালো কথা, কিন্তু সবার আগে তো আমার জানার কথা। আমি তো জানলাম না। আপনারে কি কইরা জানাবো? আপনি কখনো জানার চেষ্টা করছেন? আর যাই নাও সবসময় না জানার অভিনয় করছেন। তাই আমি মনে করি আপনারে জানাইয়া কোনো লাভ নেই। আমি আসলে তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু খোলাখুলি করে বললে আমার জন্য ভালো হতো। কি হইছে সেটা আমি জানি না, তবে বাপের বাড়িতে চলে যেতেছি। যদি আমারে আপনার দেখতে মন চায়, আমাকে বাড়িতে যেয়ে আমারে দেখে আসি। বাবা, মানে বাড়িতে কিছু ঘুরছে, হয়েছে কিছু? আপনি আমাদের বাড়িতে আসলেন, আমাদের বাড়িতে 2-3 দিন থাকবেন, বেড়াবেন, ঘুরবেন, তারপরে যাবেন। হঠাৎ করে এভাবে চলে যাওয়াটা আমার কাছে আসলে ভালো দেখাচ্ছে না। বাবা রে, তোমাকে ওরই বেড়ানোর স্বাদ আমার মিটে গেছে। তুমি যাইও, আমি মায়ের রেলওয়ে যাইতেছি, বেড়াই আইসো গিয়া। কি ব্যাপার, এইভাবে তারা চলে যাচ্ছে, ব্যাপারটা ভালো করে বুঝতেও পারলাম না। নিশ্চয়ই বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে। মা, এই মুন্নি, মা করে ডাকতো। মা, মা, ভাইয়া তোমার ডাকতেছে। মা কই গেলা? কি হয়েছে? ভাইয়া তোমার ডাকতেছে। কি ব্যাপার মা? আমার শ্বশুরকে দেখলাম আমার স্ত্রীকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কি হয়েছে? কি আর হবে, তুই তো বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসোস নাই, নিয়ে আসছোস জমিদারের মেয়ে, যে কিনা প্লেটটা ধুয়ে পর্যন্ত ভাত খায় না। যদি ভাত খেতে হয় আমাকে বলে বেড়ে দেন। আচ্ছা বাবা, তুই বল তো, আমি কি তার ভাত বেড়ে দেওয়ার জন্য এই বাড়িতে আছি? কিন্তু আমার শ্বশুর যেভাবে কথাগুলো বললো আর তুমি যে কথাগুলো আমাকে শোনাচ্ছ, কোনোটাই তো মিল পাচ্ছি না। তোর শ্বশুর তো বলবেই, সে তো মেয়ের কথাই বলবে, তাই না? আর আমিও বুঝতে পারছি না, তুই শ্বশুরের কথা শুনে মার বদলে শ্বশুরের টান টানছিস। আরে আমি তোর মা, আমি কি তোর কাছে মিথ্যা কথা বলবো? ভাইয়া, আমার স্ট্যাটাস আর আপনার বউর স্ট্যাটাস যাই বলেন তো, আমি তো খোঁজ নিয়ে দেখছি আপনার শ্বশুর তো একটা কি জানো গ্রামের স্কুল টিচার, আর আমার বাবা সচিবালয়ে চাকরি করে, আবার শিল্পপতি। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে আমার বাবার বাড়িতে আমাকে খাইয়ে দেওয়ার জন্য 4 থেকে 5 জন লোক লাগে, আবার আমার ডেচাপ ধুয়ে দেওয়ার জন্য 3 থেকে 4 জন লোক লাগে। আর সেইখানে আপনার বউ কিনা আমাকে হুকুম করে তার জন্য পানি ভরে দাও, তার ডেচাপগুলো ধুয়ে দাও। আচ্ছা আপনার বউ এগুলো সাহস কোথা থেকে পায় বলেন তো? আর এই জাপা, তোমারে বলি, তুমি অন্তত ভাইয়াকে বলো যে তোমার সাথে কি করে। আমি কি বলবো? আমি তো এখন ভাইয়ের গাড়ির বোঝা হয়ে রয়েছি। আমি তো সংসার করতে পারি নাই না, বাপের বাড়িতে তো আমার কোনো অধিকার নাই।
আমি তো আর এই বাড়ির মেয়ে না। তোর বউ মাঝে মাঝে এমন ভাবে কথা বলে ভাই, বিয়ের পর দিন সকাল থেকে আমারে এই বাড়ির কাজের বুয়ার মতো রাখছে। আমারে বলে তার জুতা টেনে দিতে, খাবারের প্লেট ধুয়ে দিতে, মানে তোর বিছানার চাদর ধুয়ে দিতে, তোর কাপড় চোপড় ধুয়ে দিতে, জুতা পলিশ করে দিতে। কেন রে ভাই? আমার কি এটা বাপের বাড়ি না? আমার কি কোনো অধিকার নাই বাপের সম্পত্তির উপরে? আমি কি তোর খায়া খায়া তোর সব টাকা নষ্ট করে ফেলতেছি? তোর বউ আমার নাকে দড়ি দিয়ে ঘুরায়। আরেকটা কথা কি জানিস ভাইয়া, গতকালকে তো আমার চুলের মুঠি ধরে তোর বউ মারতে আসছে। আমাকে বলছে গোসলের পানি তুলে দিতে, আমি দিতে পারি নাই বিদায় আমার চুল ধরে মারতে আসছে। ভাগ্যিস মা ছিল ওর সাথে, সেজন্য পারে নাই। আমি কেন এত অত্যাচারিত হব বল? তোর শ্বশুর আসছে, তোর বউ কি করছে জানোস? রান্নাঘরে আমাদের ঢুকতে পর্যন্ত দেয়নি। অনেক ভালো মন্দ রান্না করছে, চিংড়ি মাছের মালাইকারি, গরুর কালা ভুনা, সাদা ভুনা, লাল ভুনা, মুরগির রোস্ট, নানান কিছু, পোলাও থেকে শুরু করে। আমরা কিচ্ছু বলিনি। ডাইনিং টেবিলে যখন খেতে বসছে, আমি আর মুন্নি আসছি তার সাথে একটু দুইটা সুখ দুঃখের কথা বলতে। ও মা, তোর বউ আমাকে বলে কি এখানে কেন আসছেন? আমার বাবা খাচ্ছে আর আপনারা কেন এখানে? আমি এত করে বললাম যে দেখো বৌমা, এতদিন পর বিয়াই আসছে, আমরা একটু সুখ দুঃখের কথা বলি। না, উনি আমাকে এমন ভাবে কথা শোনালো না, বাধ্য হয়ে আমি ওখান থেকে কয়েকটা কথা বলে চলে গেছি। এটা কি আমার দোষ হয়েছে? ঠিক আছে, ও যেহেতু ওর বাবার সাথে ওর বাবার বাড়িতে গেছে, কিছুদিন থাকুক। এমনি আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাবার রেডি কর, এসে আসতেছে। ছেলে আমার হাতেই আছে। ভাইজান, বৈশা বৈশা টেনশন করলে হইব? পরিবারের মধ্যে অনেক ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, এগুলা নিয়ে টেনশন করলে হইব না, সমাধান করতে হইব। তুমি যাও গিয়া ভাবিরে নিয়ে আসো। এই, তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে একজন মুরব্বী আছে, আমাদের মা, সে যে সিদ্ধান্ত নেবে সেটাই। এত বেশি বুঝো কেন সব সময়? আমাদের পরিবারের মধ্যে তুই আমাকে প্রথম বললি আমার স্ত্রীকে নিয়ে আসতে, অথচ দেখ আমার মা, সে কিন্তু একটা বারের জন্য আমাকে বলেনি যে তোর স্ত্রী এতদিন হয়ে গেল তার বাপের বাড়িতে আছে, তুই তার সাথে যোগাযোগ কর, দেখা কর, এই বাড়িতে নিয়ে আয়, বলেনি কিন্তু। আর আমার বোন, তার কথা আর কি বলবো, ও তো কোনোদিন বলবেই না। আমারও তার সাথে যোগাযোগ করা উচিত, তাকে এই বাড়িতে নিয়ে আসা উচিত। ভাইজান, মার কথা কয়ে লাভ আছে? মা কেমন এটা তো তুমি খুব ভালো করেই জানো। আর আমার বোন, সে অর্থপাত্র, এই এলাকার সব মানুষ তারে ভয় পায়, তার কথা বলেও লাভ নেই। আর আমার বউ, সে তো মহারানী, মহারানী হইয়া সে একটু দরজাল। এই, দরজাল আছে মানে কি বলতে চাচ্ছ তুমি? আর ভাইজান, আপনি বিয়ে নিয়ে একদম টেনশন করবেন না। ওই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা চলে গেছে, যাক না। আপনাকে আমরা ফ্যামিলি সবাই মিলে আবার বিয়ে দেব। যেমন যে আমার বাবা এত বড় শিল্পপতি, দরকার পড়ে আমার বাবার থেকে হাই লেভেলের যে আছে তার মেয়ের সাথে আপনার বিয়ে দেব, কিন্তু তা ওই ফকিনির বাচ্চাকে এই বাড়িতে আনতে হবে না। বিয়ে শাদী যেহেতু আমার বউ রানিং, তার সাথে তো আমার ডিভোর্স হয়নি, আর বউ রেখে আমি আবার বিয়ে করব এই কল্পনা তো কোনোদিনও করিনি। এই সমস্ত কথা বাদ দাও, কাল সকালে গিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে। ফকিনির বাচ্চারে নিয়ে দুই ভেড়া দীক্ষিতা দেখলে বাসি। তুই যদি ফকিনীর মেয়ে হইতি, তোর ওলাদ দিয়ে এবারে থেকে বের করে দিতাম। বড় লোকের মেয়ে দেখে কিছু বলতে পারতেছি না। শেফা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আমি ভালো আছি। এক কাজ করো, আমি তোমাকে নিতে আসছি, ভিতরে তোমার কাপড় চোপড় রেডি করো, আমি তোমাকে নিয়ে যাবো। কিন্তু আমি তো আপনার সাথে যাব না। যাবো না মানে ঠিক বুঝলাম না। আমি যখন আপনার বাড়ি থেকে চলে আইছিলাম তখন কিন্তু কইছিলাম আপনার যদি কখনো মনে চায় আপনি আমাকে বাড়ি এসে বেড়াই যান, কিন্তু আমি আর আপনাদের বাড়িতে ফিরবো না। আচ্ছা, আপনার কি মনে পড়ে সেই দিন আমি আপনাকে বাড়িতে নতুন বউ হয়ে গেছিলাম,
সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই আপনার মা, আপনার বোন, আপনার ভাবি, আপনার ভাই সবাই মিলা আমার যা না তাই অপমান করছিল। বাড়ির যত কাম কাজ আছে সব আমার দিয়ে করেছে। আমি আপনারে কইছিলাম তারা আমারে দিয়ে কাম কাজ করে, আমার অপমান করে। আপনি কি কইছিলেন মনে আছে? সবকিছু মানায় নিতে। আপনার কথা বলতে আমি সবকিছু মানায় নিতেই চাইছিলাম, কিন্তু মানায় নিতে গিয়া তারা আমার সাথে নিকৃষ্ট ব্যবহার করবে তা আমি কোনোদিনও আশা করি নাই। তারা নাকি আপনার বাড়িতে আমারে বউ করে নিছে প্যাকেজ হিসেবে, প্যাকেজ বান্দিও খাটাইবো, আপনার একটা বউ লাগবো, বোরকা মহিলা। এই কথা শোনার পরে কোনো মায়া কি ঠিক থাকতে পারে? দিন নাই রাইট নেই আমার দিয়ে বান্দি খাটাইছে। খাটছি আমি শুধুমাত্র আপনার দিকে তাকে, কিন্তু একটা বার কি আপনি খোঁজ দিয়া দেখছেন আমি কি করতেছি না করতেছি, কি খাইছি কি না খাইছি? কখনো খোঁজ খবর নিছেন? নেন না। আমি নিজে রান্না কইরা আপনাকে ঘরের সকল লোকরে খাওয়াইয়া কি খাইতাম জানেন? আপনাকে ঘরের হাইটা উইটা খাবার খাইতাম। কারণ হইছে আমি আপনাকে বাড়ির দাসী বান্ধব, তাতেও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট কোথায় জানেন? আমার বাবা আপনাদের বাড়িতে যেদিন গেছিল, বাবা আইসে আমি তার নাস্তা দিতে পারি নাই, ডাইনিং টেবিলে বসে করে ভাত খেতে দিছিলাম। আপনার মা আর বোন আইসা আমার বাবারে জানা তাই অপমান করছে, আর আমার বাপের মুখের খাবার কাইরা নিয়ে গেছে। আমরা গরিব হইতে পারি কিন্তু অপমান সহ্য করতে পারি না। এখন আপনি কোন, আপনার বাড়িতে আমি কোন কারণে যাবো যেই বাড়ির লোকেরা আমার পরিবারের লোককে অপমান করব, সেই বাড়িতে আমি পড়ে থাকবো? সম্ভব না। আপনি চইলা যান, আমি আপনারে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। কোনদিন আপনার সামনে স্ত্রীর দাবি নিয়ে যাব। সেবা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আব্বা, আমি আসছি সেবাকে নিয়ে যেতে, তাকে অনেকভাবে বুঝিয়েছি, সে আমার কথা বুঝতেছে না। প্লিজ আপনি একটু ওরা বোঝান না। বাবা, তুমি তোমার ফ্যামিলির হইয়া ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইতেছো, কিন্তু কিছু কিছু ভুল আছে যেই ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার মা বলে তোমার বোনের শ্বশুর বাড়িতে যখন মাছ পাঠাইতো তখন এমন বড় মাছ পাঠাইতো 3টা ভ্যান গাড়ি লাগতো সেই মাছটা নিতে। এক ভ্যান গাড়িতে তার মাথা থাকতো, এক ভ্যান গাড়িতে পেট থাকতো, আর এক ভ্যান গাড়িতে মাছের লেজ থাকতো। আবার বলে তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে থেকে যখন মিষ্টি পাঠাইতো, এক গাড়ি বইরা মিষ্টি পাঠাইতো, এক গাড়ি বইরা মাংস পাঠাইতো, এক গাড়ি বইরা মাছ পাঠাইতো, আরেক গাড়ি বইরা ফল ফ্রুট পাঠাইতো। কিন্তু আমি তো গরিব মানুষ বাবা, আমি এত কিছু কোত্থেকে নিয়ে যাবো? তুমি তো আমার বাড়িঘর সব দেখাই এই বাড়িতে বিয়ে করছো। এবার তুমিই বলো, এত কিছুর পরে আমি কেমন করে আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাই? ঠিক আছে আব্বা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, মা, মুন্নি, মাহফুজ, মায়া। কি রে, কি হয়েছে? এমন ভাবে চিল্লাচিল্লি করতেছে মনে হচ্ছে বাড়িতে ডাকাত করছে। চুপ, একদম চুপ। আমি কথা বলার শেষে যদি কারো কোনো কথা বলার থাকে তখন কথা বলবি। আর এই যে মা, তুমি তো এই বাড়ির একজন মুরব্বী, আর মুরব্বী হিসেবে তোমার দায়িত্ব কি ছিল? আমি সবে মাত্র বিয়ে করেছি, আমার বউ এই বাড়ির একজন নতুন অতিথি, আর বিয়ের পরের দিন থেকে আমার স্ত্রীকে বানিয়েছে এই বাড়ির একজন চাকরানি, একজন বান্দি। কারণ আমার শ্বশুর একজন সামান্য স্কুল মাস্টার,
সে গরিব এবং অসহায়, এর জন্য তার মেয়েকে মেয়ে মনে হয়নি। তুমি কি ভুলে গেছো আমার বাবা একজন কি ছিল? সে ছিল একজন জেলে। সারাদিন নদীতে পুকুরে মাছ মারার পরে যে মাছগুলো সে ধরতো, সেই মাছগুলো নিয়ে সে বাজারে বিক্রি করত। বিক্রি করার পরে সে চাউল নিয়ে আসতো, তুমি রান্না করতে। এত সহজে ভুলে গেলে মা? আমার বাবা একজন সৎ ব্যক্তি ছিলেন, আর সৎ থাকার কারণে এই এলাকার লোকজন আমার বাবাকে চেয়ারম্যানে দাঁড় করিয়ে দেয়। ভাগ্যের জোরে আমার বাবা জয়লাভ করে। তারপর থেকে তুমি বাবাকে চাপ সৃষ্টি করো অসৎ পথে টাকা পয়সা ইনকাম করার জন্যে। তারপর থেকে শুরু হয় তার চাউল চুরি করা, গম চুরি করা, এমনকি সে বিধবা ভাতার কাঠ পর্যন্ত চুরি করেছে। তারপর থেকে তো দেখতেই পাচ্ছ আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি কোটি কোটি টাকা। আর এই কোটি কোটি টাকার মোহে পড়ে তুমি তোমার মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছো। আর এই যে আমার ছোট বোন, তোকে অনেক সুন্দর একটা পরিবারের কাছে বিয়ে দিয়েছিলাম। তুই স্বামী হিসেবে একটা ভদ্র শান্তশিষ্ট একটা ছেলে পেয়েছিলি। শুধুমাত্র তোর আচার আচরণের কারণে তুই তোর স্বামীর হাত কেটে দিয়ে সেই বাড়ি থেকে ডিভোর্স নিয়ে আমাদের ঘাড়ে এসে পড়লি। না পারছি তোকে এই বাড়িতে রাখতে, আর না পারছি এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। তোর জন্য রাস্তাঘাটে বের হতে পারি না। প্রতিটা মানুষ আঙ্গুল তুলে বলে, ওই যে যাচ্ছে চেয়ারম্যানের ছেলে, তার বোন তার স্বামীর হাত কেটে এখন বাপের বাড়িতে থাকে। লজ্জায় ঘৃণায় আমাদের মাথা হেট হয়ে যায়। আর এই যে আর এক কোটিপতির একজন মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসছে, তোমার কথা আর কি বলবো? তোমার বাবা কি ছিল তুমি জানো? জানো তুমি? তোমার বাবা একজন সচিবালয়ের সুইপার। তোমার বাবা অসৎ পথে অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করেছে। সে আজকে একজন শিল্পপতি এবং কোটিপতি। সেই গরমে তোমার পা মাটিতে চলে না। হ্যাঁ, এত অহংকার তোমার মধ্যে। মানে এই বাড়ির বউ হয়ে আসার পরে তোমার কাছে আর কেউ সদস্য না, কেউ মানুষ না। তোমার কি করে সাহস হয় আমার স্ত্রীকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকাম করাতে? তোমার কাপড় চোপড় তাকে ধুয়ে দিতে হবে, তোমার ঘর পরিষ্কার করতে হবে, তোমার বিছানার চাদর পর্যন্ত তাকে ধুয়ে দিতে হবে। এত বড় সাহস তুমি কোথা থেকে পাও? আর আমার ছোট ভাই যে এখনো বেকার, যার কোনো ইনকাম নেই, সে ভাইয়ের উপরে বসে বসে খায়। ভাই যখন টাকা পয়সা না দেয় তখন শ্বশুরের কাছে হাত পাতে, শ্বশুর কিছু দান খরাত করে। সেই গরমে তোমার পা মাটিতে পড়ে না। না, এত ভাব তোমার, এত অহংকার। আর আমি তো সবই জানি, সবই বুঝি। তোর স্ত্রী তোকে ঘরের মধ্যে নিয়ে তোর সাথে কি ধরনের ব্যবহার করে আমি জানি না ভাবছিস? আমি সব জানি। তুই তোর বইয়ের আসল ধরা স্বামী হয়ে গেছিস। এখনো সময় আছে। নিজের পায়ে দাঁড়া, নিজে ইনকাম কর, নিজের সংসার চালা। স্ত্রীর কাছে একজন আদর্শবান পুরুষ হয়ে থাকতে পারবি। মা এবং মুন্নি, তোমরা দুইজন এখন এই মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরের কাছে এবং আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আমার স্ত্রীকে এই বাড়িতে নিয়ে আসতে চাই। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমাদের দুজনের জন্য এই বাড়ির দরজা বন্ধ। কথাটা যেন মনে থাকে। অতএব এখন এই মুহূর্তে তুমি আমার স্ত্রীকে নিয়ে আসো। কি ভাবতেছেন আপনি? গল্প শেষ? গল্প এখনো শেষ হয় নাই, গল্প এখনো বাকি আছে। গ্রাম বাংলায় একটা কথা আছে, কি জানেন? সালনাই কুত্তা বাঘা তার নাম। কেন বললাম এই কথাটা জানেন? আপনার বাপে নাকি সরকারি চাকরি করতো, এই জন্য আপনার বিয়ে করছিলাম। এখন শুনি সে নাকি সচিবালয়ের মেথর। আর আপনি মেথরের মাইয়া হয়ে কি করলেন? আমার পুরাটা বাড়িতে আগুন জ্বালায় রাখলেন। পুরাটা বাড়ির একটা মানুষরে আপনি শান্তিতে রাখেন নাই। বড়লুকি গল্প আর আমার উপর অত্যাচার। সুতরাং এখন আপনার কি করা উচিত? এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। এখন এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। যেদিন নিজেকে সংশোধন করতে পারবেন ওই দিন আবার আমার বাড়িতে আসবেন। আসসালামু আলাইকুম। আসেন আপনি, কোনো কথা শুনবো না। যান 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 যান। শালার কিসের উপর এতদিন ছিলাম চিন্তা করো। বৌমা, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিআই সাহেব কই, দেখছি না যে? উনি
ভিতরে আছে, ডাইকা দিতেছি। আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। গরিবের বাড়িতে হাতির পাড়া কি মনে করিয়া? ছি ছি তালু সাহেব, এসব আপনি কি বলছেন? আমরা কি আপনাদের বাড়িতে আসতে পারি না? ও আসতে পারেন। অ্যাকচুয়ালি আমরা ভাবিকে আমাদের সাথে নিতে আসছি। আমার মেয়ে তো তোমাদের বাড়ি যাবে না, আমি তোমার বাইরে বইলা দিছি। বিআই সাহেব, আর এসব কথা বলে লজ্জা দিয়েন না। আমাদের ভুল তো বুঝতে পারছি আমরা। আসলে বৌমার সাথে যেগুলো করছি আমরা মোটেও ঠিক করি নাই। এটা আমাদের অনেক ভুল ছিল। আর আমরা নিজেদের ভুল বুঝতে পারছি দেখেই বৌমাকে আমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। আপনি আর দ্বিমত পোষণ করেন না, আপনি রাজি হয়ে যান। ভাবি, আসলে আমি নিজের জেদের কারণে, রাগের কারণে, দাম্ভিকতার কারণে নিজের স্বামীর সংসার করতে পারিনি তো, তাই অন্য কোনো মেয়ের সুখ আমার সহ্য হতো না। প্লিজ ভাবি, আমি তোমার সাথে যা যা করছি সব কিছুর জন্য আমাকে মাফ করে দিয়ে আমাদের বাড়িতে ফিরে চলো। বিআই সাহেব, আর এরকম চুপ হয়ে থাকবেন না, বৌমাকে আমাদের সাথে যেতে দিন। বাবা, ওনারা যেহেতু ওনাকে ভুলটা বুঝতে পারছে, আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত। আল্লাহ তো কইছে, কোনো মানুষ যদি তোমার কাছে ক্ষমা চায় তারে ক্ষমা করে দিতে। আর আমি আমার সংসারটা ভাঙতে চাই না, আমি আমার সংসারটা করতে চাই। তুমি আমরা যাইতে দাও বাবা। ঠিক আছে, তুই যখন যাবি, তারাও যখন তাদের ভুল বুঝতে পারছে, তাহলে যা মা। তবে বেআইন সাহেব, ঘরে চলেন। আসে আসে। হুম